হ্যালো, স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শুনে যাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিনে কি আসছে? কিছু লেখালেখি আসছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো কোনো লেখা আসছে না, কোনো কিছু করে। একটু দাঁড়াও, 8:35 বাজুক, স্টার্ট করছি। সবাই জয়েন করে যাক। যে তোমাদের সবাই ক্লাস করে তো ডেলি? অন্যান্য ক্লাসের কি খবর? হ্যালো, আজকে আমরা কিন্তু খুব শর্টার ওয়েতে এগোবো, হ্যাঁ, কারণ আমাদের হিউজ সিলেবাস। তো আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে খুব তাড়াতাড়ি সিলেবাসটাকে কমপ্লিট করে দিতে, বিকজ বাদ বাকি সাবজেক্ট স্টার্ট করাতে পারছে না। তো আগের দিন লাস্ট কি পড়িয়েছিলাম বলো? লাস্ট কি পড়িয়েছিলাম বলো? আচ্ছা, কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের কয়েকটা নাম কেউ বলতে পারবে? হ্যালো, হ্যালো। গ্যালেনিয়ার আর্সেনাইড ফসফাইড। তার মানে একটা হয় হচ্ছে GAAS, ফুল ফর্মটা লিখে রাখো, গ্যালিনিয়াম আর্সেনাইড, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ডেটা টাইপ পড়াতে হবে, বিকজ আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ডেটা টাইপ পড়াও। তো আমি ডেটা টাইপের সাথেও সাথেও তোমাদের যতটা পারবো কভার আপ করবো, কারণ ডেটা টাইপ ছাড়া হবে না। ঠিক আছে, নাহলে সিলেবাস কমপ্লিট করানো সম্ভব না। আরেকটা নাম কেউ বলতে পারবে? CDS নাম? গ্যালেনিয়াম সালফাইড। কে বলছো এটা? কে বলছো? নাম্বার 3, গ্যালিনিয়াম আর্সেনাইড ফসফেট, কেউ একজন বলেছিল, হ্যাঁ কি না? লিখে রাখো এগুলো খাতায়। মূলত এই তিনটেই আছে, এছাড়া 4 নম্বর আমি আরেকটা লিখে দিচ্ছি। ঠিক আছে, গ্যালিয়াম নাইট্রাইড, যেটাকে লেখা হচ্ছে GAN দিয়ে, এগুলোকে বলা হয় কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। নামগুলো জাস্ট মনে রাখো। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর কেন বলে, ছোট্ট করে বলি। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এই কারণেই বলা হয় বিকজ এখানে ডিফারেন্ট অ্যাটমিক স্ট্রাকচারের মেটেরিয়ালকে কম্বাইন করে একটা সেমিকন্ডাক্টরকে কনস্ট্রাক্ট করা হয়। তাহলে এখানে মেন কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের মিনিং হচ্ছে constructed by two or more semiconductor material। সবাই দেখতে পাচ্ছ তো বোর্ড?
হ্যাঁ স্যার with different atomic structure, ঠিক আছে? ডিফারেন্ট অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে আমরা যখন এক বা একের অধিক সংখ্যক সেমিকন্ডাক্টর কে মার্চ করে একটা সেমিকন্ডাক্টর তৈরি করব, তখন সেটাকে বলা হয়ে যাবে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আরেকবারও রিকল করে দিচ্ছি। ডোপিং প্রসেসটার মানে কি? ডোপিং হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, যাকে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর, ইয়েস অর নো? সাথে যখন আমি ডোপ্যান্টকে মিক্সড করছি, ডোপ্যান্ট মানে হচ্ছে ইম্পিউরিটি অ্যাটমস, ইম্পিউরিটি অ্যাটমস, ঠিক আছে? যখন অ্যাড করছি তখন এই প্রসেসটাকে ডোপিং বলে। কেন করা হয়? তার মেন কারণ হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর যেটা দেখতে পাচ্ছ, পিওর সেমিকন্ডাক্টর, তার কন্ডাক্টিভিটি লেভেলটা অনেক লেস হয়। কন্ডাক্টিভিটি লেভেলটা কত হয়? অনেক লেস হয়, ঠিক আছে? কন্ডাক্টিভিটি লেভেল ভেরি লেস, সরি, এগুলো সব নোট ডাউন করে নেবে, ভেরি লেস, ঠিক আছে? এই জন্য আমরা ডোপিং করি, এবং ডোপিং করতে যে আমাদের ইম্পিউরিটি অ্যাটমস গুলো ইউজ করা হয় তাকে ডোপ্যান্ট বলে টেকনিক্যাল ভাষা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার আচ্ছা, এবার হচ্ছে আমরা ডোপ্যান্ট। এই ডোপ্যান্টের ওপরে ডোপ্যান্ট দু ধরনের হয়। ডোপ্যান্ট হয় হচ্ছে তোমার দু ধরনের, ঠিক আছে? দু ধরনের ডোপ্যান্ট হয়। কি কি? একটা হচ্ছে আইদার আমি ট্রাইভ্যালেন্ট অ্যাটমসকে ইউজ করতে পারি, অথবা আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে ইউজ করতে পারি, তাই তো? হ্যাঁ, ট্রাইভ্যালেন্টকে যখন আমরা অ্যাড করব কোনো একটা পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে, তখন ওই সেমিকন্ডাক্টরের কি হবে জানো? ওই সেমিকন্ডাক্টরের যখন আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটমসকে অ্যাড করে দেবো, তখন ওটার মধ্যে তোমার ইলেকট্রনের সংখ্যা থেকে হোলসের সংখ্যা বেড়ে যাবে। তার মানে ট্রাইভ্যালেন্ট অ্যাটমকে অ্যাড করলে কিসের সংখ্যা বেড়ে যায়? আর ইলেকট্রনের সংখ্যা কি যায়? কমে যায়। তাই জন্য ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে আমরা কি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল বানাতে পারি? পি টাইপ। ক্লিয়ার হলো? পয়েন্ট টু বি নোটেড, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো, তার মানে বুঝতেই পারছো, যদি আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিকে যদি আমরা ইউজ করি, তাহলে ডেফিনেটলি আমাদের কিসের সংখ্যা বাড়বে? নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে যাবে সেই অ্যাটমে, তাই তো? আর হোলসের সংখ্যা কমে যাবে, ইয়েস অর নো? আচ্ছা, তাই জন্য আরেকটা এখান দিয়ে পয়েন্ট উঠে আসছে তোমাদের জন্য, সেই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট অ্যাটম যখন অ্যাড করব, তখন যে অ্যাটমটা আলটিমেটলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে ট্রাইভ্যালেন্ট অ্যাটম অ্যাড করার পরে যে সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে পি টাইপ, সেই পি টাইপ সেমিকন্ডাক্টরকে অনেক সময় বলা হয় অ্যাকসেপ্টার অ্যাটমস। লিখে রাখতে পারো, অ্যাকসেপ্টার অ্যাটমস, অথবা আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটমসকে অ্যাকসেপ্টার ইম্পিউরিটিসও বলতে পারি, ঠিক আছে? ওকে, যেমন পেন্টাভ্যালেন্টের ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি ডোনার ইম্পিউরিটি, ঠিক আছে? বা ডোনার অ্যাটমস যেটা তৈরি হবে। ওকে, ক্লিয়ার? অ্যাকসেপ্টার অ্যাটমকে ম্যাথামেটিক্যালি এনএ দিয়ে ডিনোট করা হয়, এনএ। এটা কি? এটা হচ্ছে কনসেন্ট্রেশন পার ইউনিট ভলিউমে কটা আমার অ্যাটমস আছে, ঠিক আছে? তার কনসেন্ট্রেশনটাকে, মানে অ্যাকসেপ্টার অ্যাটমস আছে পার ইউনিট ভলিউমে আমার কটা অ্যাকসেপ্টার অ্যাটমস আছে তাকে ডিনোট করা হয় এন সাবস্ক্রিপ্ট এ দিয়ে। আর পার ইউনিট ভলিউমে কটা আমার ডোনার অ্যাটমস আছে সেটাকে ডিনোট করা হয় এন সাবস্ক্রিপ্ট ডি দিয়ে। বলো কি কোশ্চেন করছিলে? অ্যাকসেপ্টার অ্যাটম মানে ট্রাইভ্যালেন্ট অ্যাটমকে অ্যাড করলে তুই দেখবি যে আলটিমেটলি যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল তৈরি হচ্ছে তাতে নেগেটিভ চার্জের থেকে পজিটিভ চার্জ বেশি, মানে হোলসের মানে ইলেকট্রনের তুলনায় হোলসের সংখ্যা বেশি। সেই ধরনের মানে আমরা সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলি, এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের যে ইম্পিউরিটি অ্যাড করা হচ্ছে, দ্যাট মিনস ট্রাইভ্যালেন্ট অ্যাটম, তাকে অ্যাকসেপ্টার ইম্পিউরিটি বা অ্যাকসেপ্টার অ্যাটমসও বলা হয়। এবার পার ইউনিট ভলিউমে কটা করে এই অ্যাকসেপ্টার অ্যাটমস আছে সেটাকে আমরা ডিনোট করি এনএ দিয়ে। তেমন পেন্টাভ্যালেন্টের জন্য কেস তেমন হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার পেন্টাভ্যালেন্ট আর ট্রাইভ্যালেন্টের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিতে পারবে?
বোরন কার্বন নাইট্রোজেন। বোরন কার্বন নাইট্রোজেন। না সেমিকন্ডাক্টর ওটা। সেমিকন্ডাক্টর জিজ্ঞাসা করিনি তো আমি তো। পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট আর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস কি কি আছে? আচ্ছা পারো। ওই বোরন হচ্ছে ট্রাইভ্যালেন্ট। কারেক্ট। আর নাইট্রোজেন হচ্ছে 2 5। নাইট্রোজেনকে কখনো ইউজ করা হয় না, পয়েন্ট টু বি নোটেড। ভাবতে দিলাম, টাইম দিলাম, ভাবো। 5 মিনিট তো নয়, 2 মিনিট দেবো টাইম। এটা তোমাদের পারা উচিত, এটা আমি বলবো না। তোমরাই আমাকে অ্যান্সার দাও, নেট খুঁজে হোক, যেভাবে ঘেটে হোক ঘুটে হোক, আমাকে তোমরাই অ্যান্সার দেবে, আমি বলবো না। এটা এটা একদমই বেসিক কোশ্চেন, এবং এটাকে জোর দিচ্ছি কেন, এটা খুঁজে হলেও তোমরা বলবে, কারণ এটা থেকেই কোশ্চেন আসবে। একটা হলেও কোশ্চেন দেয় প্রত্যেক বছর, আমি দেখেছি। অ্যালুমিনিয়াম। আর ফসফরাস আছে। বোরন। ফসফরাস পেন্টা আছে। বোরন আছে। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস এর নাম বলো তো। আগে আগে একজন কেউ ট্রাইভ্যালেন্স এর ইম্পিউরিটিস এর নামগুলো বলে দাও। অ্যালুমিনিয়াম, বোরন। আচ্ছা, বোরন বলেছো, অ্যালুমিনিয়াম বলেছো। অ্যালুমিনিয়াম আর বোরন বললে, তাই তো? আর কেউ এর সাথে আরো কিছু অ্যাড করো, এই কটা যদি অপশনে না থাকে বাই চান্স। গ্যালেনিয়াম, ইন্ডিয়াম আছে। কারেক্ট কারেক্ট। গ্যালেনিয়াম আছে, ইন্ডিয়াম আছে, আইএন, তাই তো? আচ্ছা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, কারেক্ট হয়ে গেছে। এই চারটের জানলেই হবে। ডোনার। আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি। কারেক্ট। আর্সেনিক, ফসফরাস। ফসফরাসটা কি জানি সংকেত লেখে, পিএইচ মনে হয় লেখে, জানি না, পি লেখে মনে হচ্ছে। আর হচ্ছে পিআই লেখে। পিআই লেখে। পিআই লেখে, হ্যাঁ কারেক্ট কারেক্ট, পিআই। আর হচ্ছে অ্যান্টিমনি, এএন, তাই তো? অ্যান্টিমনি এসবি লেখে। ও সরি সরি, এসবি, হ্যাঁ এসবি এসবি। ফসফরাস শুধু পি। শুধু পি, তাই তো বলছি, পিআই লেখে না তো, শুধু পি। এটা এসবি। পিআই লেখা। কিন্তু পি লেখে তো ট্রুথ টেবিল, মানে তুই সাথে দেখবি, মানে তোর টেবিলে। আচ্ছা, নেটেল পি লেখা। পিআই লেখা। যাই হোক, তো এমনি যে ইসেতে পাবি না তো, যে কি বলে জানি ওটাকে, পিরিয়ডিক টেবিল, ওখানে পি থাকে, এস পি এস বি, হয়ে গেল, আমার কাজ শেষ এইটুকুনি। আর আমার দরকার নেই। পি টাইপে তার মানে কি হচ্ছে, অ্যাকসেপ্টেড অ্যাটমস আছে, মানে হোলস হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, ইয়েস অর নো? মেজরিটি গুলো লিখে দিচ্ছি, তার মানে অপোজিটটা অবশ্যই মাইনরিটি হবে। এখান থেকে কি হবে, ইলেকট্রনস মেজরিটিতে আছে। ঠিক আছে, লিখে নাও। ওকে। বললে নাইট্রোজেন ইউজ করা হয় না কেন? নাইট্রোজেনের মধ্যে সেই প্রপার্টি গুলো নেই বাবা। লাস্টের কক্ষপথের যোজ্যতা তুমি একটু দেখো, লাস্টের কক্ষপথের যোজ্যতা কত হতে হবে? নাইট্রোজেন তো 7 নম্বর মূল, লাস্টের কক্ষপথে তো 5 আছে। আচ্ছা, 5 আছে, হ্যাঁ 5 আছে, কিন্তু তবু এটাকে ইম্পিউরিটি হিসাবে ইউজ করা হবে না, ইম্পিউরিটি অ্যাটমস হিসাবে। বিকজ তুই যে মেটেরিয়াল গুলো বানাচ্ছিস, নাইট্রোজেনের যে নেচার আছে, সেই নেচার কিন্তু তোমার সলিড মেটেরিয়ালকে ডেভেলপ করার জন্য কখনোই ইউজ করা যাবে না, বুঝেছো? নাইট্রোজেনকে তুই প্রকৃতিতে কি ফর্মে পাবি বলতো? গ্যাসিয়াস। তাহলে তুই বল, তুই সলিড মেটেরিয়াল তৈরি করতে চাইছিস, কখনো ওই এলিমেন্টকে দিয়ে তুই হেল্প করাতে পারবি? তোকে এখানে কেমিস্ট্রি প্রপার্টি দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে নেক্সট পয়েন্ট, যেখানে এবার চলে আসছি আমরা এখন একটা মেটালের কনসিডার করছি, একটা কোনো মেটেরিয়াল কনসিডার করছি। যে মেটেরিয়াল, ধরো এটা একটা সাপোজ মেটেরিয়াল, হ্যাঁ, কম্প্যাক্ট, যেগুলো লাগবে সেগুলোই বলছি। এই একটা মেটেরিয়ালকে তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছো, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছো, তাহলে এই মেটেরিয়ালের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, ইয়েস অর নো? অনেকগুলো ইলেকট্রন যখন একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করবে, তখন সেইটাকে কি বলে? মানে আমি বলতে চাইছি, when a material is subjected to an electric field, then electrons move in a particular direction. সেটাকে বলা হয় না, তার জন্য একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করার জন্য একটা কারেন্ট তৈরি হবে, হ্যাঁ কি না? মানে অ্যাকচুয়ালি এটা ভুল ডাইরেকশন দিলাম, ইলেকট্রনগুলো এই দিকে আসবে, সরি, ইলেকট্রনগুলো এই ডাইরেকশনে আসবে, তার কারেন্ট এই দিকে যাবে। সেই কারেন্টটাকে কি কারেন্ট বলবো জানো? দেখো লেখা আছে। তার মানে কোনো একটা মেটেরিয়ালের ওপরে যখন একটা ইলেকট্রিক ফিল্ডকে অ্যাপ্লাই করা হচ্ছে, এবং ইলেকট্রনগুলো ওই মেটেরিয়ালের
একটা পার্টিকুলার ডাইরেকশনে একটা স্টেডি স্পিড নিয়ে, স্টেডি স্পিড অবশ্যই এটা মাইন্ড, এটাকে নোট করে রাখো, স্টেডি স্পিড নিয়ে একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করছে, তখন তার এফেক্টের জন্য ওই পার্টিকুলার ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেই কারেন্টটাকে ড্রিফট কারেন্ট বলে, এবং যে স্পিড নিয়ে ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ডাইরেকশনে যাচ্ছে সেই স্পিডকে বলা হয় ড্রিফট স্পিড। লিখে রাখো খাতায়। ক্লিয়ার? ড্রিফট কারেন্ট, যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেটাকে ড্রিফট কারেন্ট, এবং যে স্পিড নিয়ে ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ হচ্ছে ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সাবজেক্টেড টু সাবজেক্টেড ইন আ মেটেরিয়াল, ঠিক আছে? তাহলে সেইটা হচ্ছে তোমার কি, সেটাকে বলা হচ্ছে তোমার কি বলবো, ড্রিফট কি স্পিড, হ্যাঁ কি না? ব্যাস, এটা ড্রিফট স্পিড হয়ে গেল। ওকে চলো, যখন কোনো একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে ইম্পিউরিটিকে অ্যাড করে দিচ্ছ, এবং প্রসেসটাকে তো ডোপিং বলে, কিন্তু অ্যাকচুয়ালি যে নতুন সেমিকন্ডাক্টরগুলো পেলে পি টাইপ এবং এন টাইপ, সেটা কিন্তু একটা পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের থেকে তার কন্ডাক্টিভিটি লেভেলটা বেশি হবে, হ্যাঁ কি না? তার জন্য তো আমরা ডোপিং করি নাকি, কন্ডাক্টিভিটি লেভেলটাকে বাড়ানোর জন্য, ইয়েস অর নো? তাহলে সেই ধরনের মেটেরিয়ালগুলোকে কি ধরনের মেটেরিয়াল বলবো? যখনই কোনো একটা পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের উপর ডোপিং প্রসেস চালানো হয়, তখন সেই মেটেরিয়ালটা আর ইন্ট্রিনসিক মেটেরিয়াল থাকে না, সেটা তখন হয়ে যায় এক্সট্রিনসিক মেটেরিয়াল। ক্লিয়ার হয়েছে? এক্সট্রিনসিক মেটেরিয়াল তখন তৈরি হয়ে যায় কখন? যখন দাদা, যখন একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে ইম্পিউরিটি অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? আর সব থেকে বড় একটা ইকুয়েশনের উপরে জিজ্ঞাসা করে যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ইলেকট্রনস অ্যান্ড হোলসের তোমরা একটা এক্সপ্রেশন হয় সেটা লেখো। শুনে রাখবে যে তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের পার ইউনিট ভলিউমে, ভালো করে কথাটা শোনো, পার ইউনিট ভলিউম, কোনো একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, দ্যাট মিনস পিওর সেমিকন্ডাক্টরের পার ইউনিট ভলিউমে মনে রাখবে যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস অলওয়েজ ইকুয়াল হয় নাম্বার অফ হোলসের সাথে। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি এন ইজুকাল টু পি, এন ফর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, পি মানে হচ্ছে নাম্বার অফ হোলস, ইজুকাল টু এন সাবস্ক্রিপ্ট আই, ঠিক আছে? যেটাকে বলা হয় ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন, এটাকে বলা হয় ইন্ট্রিনসিক, মানে যখন নাম্বার অফ পোলস আর নাম্বার অফ হোলস এক হয় তখন ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন বলা হয়। হ্যাঁ, ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন কখন বলা হবে এবং কার জন্য বলা হবে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য। কারণ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের পার ইউনিট ভলিউমে তুমি যদি মানে অ্যানালিসিস করো, দেখবে যে নাম্বার অফ হোলস এন্ড নাম্বার অফ ইলেকট্রনস আর ইকুয়াল। ক্লিয়ার? ওকে, এই লটাকে একটা নাম দিয়ে চিহ্নিত করা হয়, কেউ কি বলতে পারবে এই লটার নাম কি? এনিওয়ান? ম্যাস অ্যাকশন ল। কি বলে এটাকে? ম্যাস অ্যাকশন ল। ম্যাস না, মাস অ্যাকশন ল, মাস ভাই, মাস, গন্ডগোল হয়ে গেছে একটু। মাস অ্যাকশন ল কে বললি? তাও বলেছিস, থ্যাংক ইউ। কে? জিতেন, কারেক্ট, মাস অ্যাকশন ল। কিন্তু কিছু কন্ডিশন আছে, বলতে পারবি কি কন্ডিশন? বলা হচ্ছে এই কন্ডিশনটা তখনই হবে যখন থার্মাল এফেক্ট ইকুইলিব্রিয়াম থাকবে, মানে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু এটা চেক করা হবে, ঠিক আছে? হ্যালো, এই কি পয়েন্টগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যদি কোনো একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের আমরা চেক করি পার ইউনিট ভলিউমে যে নাম্বার অফ হোলস নাম্বার অফ ইলেকট্রনের সাথে ইকুয়াল হচ্ছে, তাহলে এই রুলটা লাগছে যেটাকে মাস অ্যাকশন ল বলছে। কিন্তু মাস অ্যাকশন ল এটাকে বলে না, ও ভুল বলে দিয়েছে। মাস অ্যাকশন ল বলে এন ইজুকাল টু এন নট, ঠিক আছে, নাম্বার অফ যতগুলো ইলেকট্রনস থাকবে ইনটু নাম্বার অফ হোলস যতগুলো থাকবে তার প্রোডাক্ট, অলওয়েজ তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কনসেন্ট্রেশনের স্কোয়ারের সাথে ইকুয়াল হয়। এইটা মাস অ্যাকশন ল, নট এইটা মাস অ্যাকশন ল। ওকে একটু উত্তেজিত করে দিলাম, কিন্তু আদৌ ভুল বলেছে, ব্যাপারটা ওকে ক্লিয়ার করে দিই যে ও ব্যাপারটা ঠিক জায়গাতেই যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্রেশন এইটা। মানে দুটোর প্রোডাক্ট হচ্ছে ইন্টেন্সিক কনসেন্ট্রেশনের স্কোয়ারের সাথে ইকুয়াল। ক্লিয়ার? লিখে রাখো। আচ্ছা দাদা, এই এন নটটা কি? এন আর এন নটের মধ্যে পার্থক্য কি, তাই তো?
এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশনে আমরা অ্যানালিসিস করছি, কিন্তু এন নট যখনই পুট আপ করে দেওয়া হলো তার মানে বুঝে যাবে এখানে কনসেন্ট্রেশন লিখছে এই সাইডে, কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন গুলো আছে সেইগুলো নিয়ে শুধু আলোচনা করছি কিন্তু, ঠিক আছে? তখন তাই জন্য এটা এন নট। আর পি নট মানে কি? পি নট মানে ভ্যালেন্স, ওই ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাওয়ার জন্য ইলেকট্রনের কনসেন্ট্রেশন কন্ডাকশন ব্যান্ডে যত হবে এবং ওই ইলেকট্রন গুলো এখান থেকে মুভ করে যাওয়ার জন্য তোমার ভ্যালেন্স সেলে যে তোমার হোলসের যে কনসেন্ট্রেশন ক্রিয়েট হলো, হবে তো? হবে কি হবে না? ভ্যালেন্স ব্যান্ডে যে তোমার কনসেন্ট্রেশনটা ক্রিয়েট হলো তাদের প্রোডাক্ট অলওয়েজ একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশনের স্কোয়ারের সাথে ইকুয়াল। কখন? থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। মাথায় এটা কিন্তু নোট ডাউন করে রাখো। ক্লিয়ার? ওকে বস, ঠিক আছে, নেক্সট পেজে যাবো। এগুলো লেখা হয়ে গেলে বলে দাও, নেক্সট পেজে যাবো। লেখা হয়ে গেছে। চলো নেক্সট, নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে গিয়ে আমি প্রথম যেটা বলবো, কিছু জিনিস মনে রাখতে হবে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কিছু ফর্মুলা যেটা তোদের লাগবে। এনআই ইজুকাল টু হয়, ঠিক আছে, সরি এটা হচ্ছে স্মল এনআই লিখছি আমি, স্মল এনআই। থার্মাল ইকুইভ্যালেন্ট কন্ডিশনটা কি? থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে হচ্ছে এই ধরো ওই 0 কেলভিন বা 300 ডিগ্রি কেলভিন এই টেম্পারেচার তুমি রেখে দিচ্ছ, সেই টেম্পারেচারে তুমি মেজার করছো পার ইউনিট ভলিউমে, ঠিক আছে, ওটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলছে, বুঝছো? 0 কেলভিনে তো ইনসুলেটর হয়ে যাবে। 0 কেলভিন তো ওই জন্য রাখছি না। থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে মানে থার্মাল মানে থার্মাল টেম্পারেচার বলতে সাধারণত ওই রুম টেম্পারেচার মানে 300 কেলভিনকেই ধরে চলা হয়, ওটাকেই ইকুইলিব্রিয়াম কন্ডিশন, থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলা হচ্ছে না, ঠিক আছে, জেনারেলি তাই ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাপার, তাহলে এখানে কি হবে? এনসি ইন্টু এনভি, আমি প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। এটা হলো স্কোয়ারের মধ্যে, এটা হচ্ছে কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কখনো যদি তোকে বার করতে বলে, ঠিক আছে, নাম্বার অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে এনআই এর ভ্যালু মানে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন যদি বার করতে বলে এবং তোকে যদি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এবং ভ্যালেন্স ব্যান্ডে তোর ইলেকট্রনের সংখ্যা যদি বলে দেওয়া থাকে তাহলে তুই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবি, হয়ে যাবে। ইজি অবশ্যই জানিস কি হয়, ব্যান্ড গ্যাপ, তাই তো? 2kT, কে মানে জানিস কি হয়? কে মানে হচ্ছে কি? কনস্ট্যান্ট। ওই থার্মাল ভোল্টেজ, কে মানে হচ্ছে কি? আগের দিনই বলেছিলাম বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে। এইটা দিয়ে তোরা কিন্তু বার করতে পারিস এই ফর্মুলাটা দিয়ে। তেমন ভাবে কিন্তু আমরা পি এরটাও করতে পারি, কিন্তু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আরেকটা ফর্মুলা তোকে মনে রাখতে হবে, এনআই স্কোয়ার লিখে রাখ শুধু। এ নট হচ্ছে এনি কনস্ট্যান্ট ভ্যালু ইন্টু টি কিউব মানে টেম্পারেচার যেটা তার কিউব ই টু দি পাওয়ার মাইনাস ইজি ডিভাইডেড বাই কেটি। ব্যাস, এই দুটো ফর্মুলা ইম্পর্টেন্ট ফর্মুলা তোদের প্রবলেম সলভ করার জন্য, নিউমেরিক্যাল, ঠিক আছে। হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ লেখা হয়েছে। মনে রাখবে কেন এটা কেন করলাম, দেখো এখান থেকে একটা জিনিস রিলেশন, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে তো অলমোস্ট সব সময়, ইজি কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট হলে ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই কেটি কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে। এটাও কনস্ট্যান্ট ভ্যালু, ইয়েস অর নো? আমি তো বললামই এ নটটা একটা এনি কনস্ট্যান্ট, তাই না? তার মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে কার রিলেশন পাওয়া যাচ্ছে গো? তাহলে এনআই স্কোয়ার কে আমরা লিখতে পারি এন স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টি কিউ। তাহলে এখান দিয়ে লেখা যায় একটা দুর্দান্ত একটা রিলেশন বেরোয় যেটা তোদের পরীক্ষাতে দেয়, এন আই ইজুকাল টু হয় 3 টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অলওয়েজ ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। ক্লিয়ার? ক্লিয়ার? এবার টেম্পারেচার কি রেটে বাড়বে? টি টু দি পাওয়ার 3/2 রেটে বাড়বে। তাহলে এখানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কনসেন্ট মানে তোর কন্ডাক্টিভিটি লেভেল বা যেগুলো যা কিছুই ইনক্রিজ হবে সেটা কার সাথে? টেম্পারেচারের 3 টু দি পাওয়ার 3/2 রেশিওতে বাড়বে, তাই না? মানে টেম্পারেচার ইনক্রিজেস, দ্য ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন অলসো ইনক্রিজেস অ্যাজ টি টু দি পাওয়ার 3/2। ইয়েস অর নো? ক্লিয়ার হলো? এই পয়েন্টটা একটু নোট করে রাখা উচিত আমার মনে হয়,
যেই পয়েন্টগুলো আমি বলবো সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু এক্সামে আসার চান্সেস থাকে, ঠিক আছে। এরপরে আরেকটা নেক্সট আসছি, তার দুটো ফর্মুলা এবং এটা বলে দেওয়া হলো। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে তোমার নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট কোনো একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের কিভাবে বার করব। নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট এই যে প্যারামিটারটা আছে, এটা অলওয়েজ টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তার মানে টেম্পারেচার যত বাড়বে তত আমার কি হবে, তত আমার কিন্তু মোবিলিটি অফ ইলেকট্রনস বা হোলসের পরিমাণ কমবে বা বাড়বে। সেটা কিভাবে হচ্ছে দেখো, সেটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট বলে হেডিং দিয়ে দাও, নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, এনটিসি বলে আমি শর্টে লিখলাম, ঠিক আছে, নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। সেই অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে মিউ মোবিলিটি ইলেকট্রন বা হোলস সেটা যারই হোক না কেন, মোবিলিটি অলওয়েজ টেম্পারেচার টু দি পাওয়ার মাইনাস এম, এই রিলেশনটার মাধ্যমে আমরা ডিরাইভ করতে পারি। তাহলে লিখতে পারি এভাবে, মোবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে টি টু দি পাওয়ার এম, ঠিক আছে, ক্লিয়ার। এমটা কি হচ্ছে, মানে নাম্বার অফ ইন্টারভালস? এমটা হচ্ছে নাম্বার অফ ইন্টারভালস না, এম এর ভ্যালুটাও তুই বার করতে পারবি, এম এর ভ্যালুটা চেঞ্জ হয় এক একটার উপরে, ঠিক আছে। এম এর ভ্যালুটা বার করার জন্য তোকে বিটার ভ্যালু জানতে হবে, বিটা নট হচ্ছে তোর অনেকগুলো ফ্যাক্টর জার্মেনিয়ামে থাকে, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে এটা টেম্পারেচার কোফিশিয়েন্ট ফ্যাক্টর বলা যেতে পারে, ঠিক আছে। কিছু কিছু বইয়ে এইরকম লেখা যায়, এটা হচ্ছে তোর জার্মেনিয়ামের জন্য এইটা হয়, আর সিলিকনের জন্য হয় হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁻⁴ সিলিকনের জন্য। এবার অ্যাকচুয়ালি তুই এখান থেকে পেয়ে যাবি ইজি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ইজি মাইনাস টি ইজ ইকাল টু, সরি, ইজি ইন্টু টি ইজ ইকাল টু ইজি মাইনাস বিটা নট টি, এখান থেকে তুই পেয়ে যাবি ভ্যালু, ঠিক আছে। এখান থেকে তুই ভ্যালু পাবি, সেই ভ্যালুটা বসাতে হবে আবার, ঠিক আছে। ভ্যালুটা কোথায় বসাতে হবে এম বের করতে গেলে? এম বার করতে গেলে কোথায় বসাতে হয় সেই ফর্মুলাটা আবার নেক্সট একটা কনসেপ্ট বোঝাচ্ছি, সেখান থেকে পেয়ে যাবি, দেখ, ঠিক আছে। ওটা মোবিলিটি থেকে আসবে, ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ওটা দেখানোর আগে আমি একটু বলে দিই স্পেস চার্জ নিউট্রিলিটি কি জানিস। স্পেস চার্জ নিউট্রিলিটি হচ্ছে কোনো একটা মেটেরিয়াল রিমেন ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকবে যখন ওই মেটেরিয়ালটার মধ্যে সাম অফ পজিটিভ চার্জ সাম অফ নেগেটিভ চার্জকে ব্যালেন্স করে রাখবে। কি বললাম, বোঝা গেছে? নিউট্রাল থাকবে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। মানেটা কি হচ্ছে দেখ, মানে হচ্ছে ধর আমি একটা কন্ডাক্টর নিয়েছি এরকম, ঠিক আছে, একটা কন্ডাক্টর, ঠিক আছে, ওকে। এই কন্ডাক্টরের মধ্যে আমি ধরো এটা একটা ব্যাটারি প্লাস এটা মাইনাস, ব্যাটারি কানেক্ট করেছি, কিন্তু তারপরেও এখানের মধ্যে দিয়ে কোনো কারেন্ট আমি ফ্লো হতে দেখছি না। কেন? ব্যালেন্সড আছে। কারণ এই যে কন্ডাক্টরটা নিয়েছি, এই কন্ডাক্টরে সাম অফ পজিটিভ চার্জ ব্যালেন্স করে রেখেছে সাম অফ নেগেটিভ চার্জকে, নেগেটিভ চার্জকে। তাই জন্য আমরা কোনো এক্সটার্নালি সার্কিটে কোনো রকম এফেক্ট পাচ্ছি না, ঠিক আছে, পাচ্ছি না। তার মানে হচ্ছে কোনো একটা মেটেরিয়াল ততক্ষণ পর্যন্ত ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল থাকবে যতক্ষণ পর্যন্ত ওই পার্টিকুলার কন্ডাক্টিং মেটেরিয়ালটার সাম অফ পজিটিভ চার্জ সাম অফ নেগেটিভ চার্জেসকে ব্যালেন্স করে রাখবে। ক্লিয়ার হয়েছে? এবার এখানেই আমি সেই মেটেরিয়াল হিসাবে যদি একটা সেমিকন্ডাক্টর নিই, তার জন্য ইকুয়েশন হচ্ছে পি নট প্লাস এন ডি প্লাস ইজ ইকুয়াল টু এন নট প্লাস, লিখে রাখো, এন এ মাইনাস। পি নট এর মানে হচ্ছে কি, পি নট হচ্ছে কনসেন্ট্রেশন অফ হোলস, ব্যাপারগুলো বোঝা যাচ্ছে তো। এন ডি প্লাসটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডোনার অ্যাটমস, ডি ফর ডোনার, বুঝেছিস তো, কনসেন্ট্রেশন অফ ডোনার অ্যাটমস। আর বাদ বাকি ওই পারেরটা তোরাও লিখতে পারবি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস আর কনসেন্ট্রেশন অফ অ্যাকসেপ্টর অ্যাটমস, লিখে রাখো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার মেটেরিয়াল ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল আছে কিনা এই ফর্মুলাটা দিয়ে আমরা যাচাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আগে একটা পড়েছি তো ড্রিফট স্পিড, হ্যাঁ কি না, যে একটা বাইরে থেকে এক্সটার্নাল একটা ফিল্ড অ্যাপ্লাই করলে কোনো একটা মেটেরিয়ালের মধ্যে যে ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ডিরেকশনে একটা স্টেডি স্পিড নিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না। এবার একটা জিনিস আসবে মোবিলিটি, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং যেটা নিয়ে তোকে বলছিলাম, মোবিলিটি। গুড পয়েন্ট এগুলো, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে তোকে ফটাফট।
মোবিলিটিটা কি হচ্ছে দেখ, যখনই স্পিড নিয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি তো ইলেকট্রনগুলো একটা নিজস্ব ভেলোসিটি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ এবার একটা পার্টিকুলার ডাইরেকশনে যাচ্ছে একটা স্টেডি স্পিড নিয়ে, তার মানে ওর মধ্যে একটা ড্রিফট স্পিড আছে, ইয়েস অর নো? ড্রিফট স্পিডকে আমরা ইকুইভ্যালেন্ট টু এরকম ভাবে বলতে পারি ড্রিফট ভেলোসিটি, হ্যাঁ কি না? তার মানে ওই কন্ডাক্টরে পার ইউনিট লেন্থের ওপরে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হওয়ার জন্য ড্রিফট ভেলোসিটির যে চেঞ্জেসটা আসছে সেটাকেই মোবিলিটি অফ এ চার্জ ক্যারিয়ার বলে। কি বললাম বোঝা গেছে? নালে আরেকবার বলছি, আরেকবার বলুন। ভালো করে বোঝো যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড পার ইউনিট লেন্থের ওপরে, কোনো একটা মেটেরিয়ালের পার ইউনিট লেন্থের ওপরে তোমার যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে তার জন্য ইলেকট্রনগুলো যে পার্টিকুলার ড্রিফট ভেলোসিটি নিয়ে একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করছে সেটাকে ওই ইলেকট্রনগুলো কি বলা হয়? মোবিলিটি। ঠিক আছে, মানে মোবিলিটি যদি বলতে হয় তাহলে এক্সাম্পল দিয়ে বোঝাও। হ্যাঁ দাঁড়া বলছি, ইট ইজ ড্রিফট ভেলোসিটি velocity পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। মানে হচ্ছে ধর তুই এখন 1 ভোল্ট দিয়েছিস, 1 ভোল্টের জন্য ইলেকট্রনগুলো হয়তো 2 মিটার স্কোয়ার পার হোল সেকেন্ডে মুভ করছে, ঠিক আছে? সরি, এটা 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 নয়, ধর সাপোজ বলছি পার, মানে আমি ধরছি পার ইউনিট লেন্থে তুই 1 মিটার লেন্থে তুই 1 ভোল্ট অ্যাপ্লাই করেছিস, তার জন্য তুই ইলেকট্রনগুলোর ভেলোসিটি ধর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, 1 মিটার কভার করছে। এবার 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 দেখা যাচ্ছে যে এবার দেখা যাচ্ছে যে তুই 1 অ্যাপ্লাই করেছিস, নেক্সট 1 মিটারে আবার তুই 2 ভোল্ট করে দিচ্ছিস, তাহলে দেখা যাচ্ছে এখানে হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি বেড়ে গেছে। সেটাই হচ্ছে কোনো একটা পার্টিকুলার মেটেরিয়ালের মধ্যে পার ইউনিট লেন্থে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে তার জন্য ইলেকট্রনগুলোর ভেলোসিটির যে চেঞ্জেসটা আসছে সেটাকেই মোবিলিটি অফ দ্য চার্জ ক্যারিয়ার বলা হয়, ঠিক আছে? হ্যাঁ এবার বোঝা গেছে। এবার মোবিলিটি অফ দ্য চার্জ ক্যারিয়ারের সব থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইউনিট জিজ্ঞাসা করে এক্সামে, তোদের যে এক্সাম হয় এসএসসি যেইতে ওখানে জিজ্ঞাসা করে মোবিলিটি অফ এ চার্জ ক্যারিয়ারে ইউনিট কি হয়। মনে রাখবে মিটার স্কোয়ার ডিভাইডেড বাই ভোল্ট পার সেকেন্ড, এটা হয় ইউনিট, লিখে রাখো, নোটেড ডাউন, ঠিক আছে? হলো? এর মানেটা কি? এর মানেটা আরেকটা ভাবেও বলতে পারি, এর মানেটা হচ্ছে যে একটা পার্টিকুলার চার্জ ক্যারিয়ার সেমিকন্ডাক্টর মেটেরিয়াল অথবা কোনো একটা মেটেরিয়ালের ওয়ান প্লেস টু আনাদার প্লেসে কত ফাস্ট মুভ করছে সেটাকেও মোবিলিটি বলে। ক্লিয়ার? বোঝা গেল না তাই তো? না বোঝা গেল। বলতে চাইছি এটা একটা কন্ডাক্টর, এখানে একটা লাল দাগ দিলাম, এটা এ পয়েন্ট আর এখানে একটা বি পয়েন্ট, তো পার ইউনিট কত পরিমাণে পার ইউনিট লেন্থের উপরে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এখান থেকে একটা চার্জ মুভ করে এই পয়েন্টে যাবে এবং কত ফাস্ট যাবে সেটা ডিফাইন করে ওই সেমিকন্ডাক্টরের ওই চার্জ ক্যারিয়ারের মোবিলিটির উপর, যে সে কত ফাস্ট ইনসাইড তোমার মেটেরিয়াল আর সেমিকন্ডাক্টরের ওয়ান প্লেস টু আনাদার প্লেসে তোমার মুভ করতে পারে। ক্লিয়ার? হ্যাঁ ডিসটেন্সটা কভার করবে কত ফাস্ট। হ্যাঁ, তার মানে কি হচ্ছে মিউ মোবিলিটিকে মিউ দিয়ে ডিনোট করি, একটু আগেই বলেছিলাম। হ্যাঁ আচ্ছা কি হবে? ইডি বাই ই, ভিডি হচ্ছে কি ভাই? ডিপ ভেলোসিটি, আর এটা হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, তাই তো? হ্যাঁ, ভিডি হচ্ছে ডিপ ভেলোসিটি। ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, আর ই হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? হলো ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে কিছু ডেটা টাইপও কোশ্চেন তোমাদের আসে, যেটা হয় ইলেকট্রনের মোবিলিটি কত। ইলেকট্রনের মোবিলিটি হয় জার্মেনিয়ামের ক্ষেত্রে হয়, লিখে রাখো, 3800 সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই ভোল্ট পার সেকেন্ড। এখানে মিটার স্কোয়ার হয় না, সেন্টিমিটারে হিসাব করা হয় জার্মেনিয়ামের জন্য, আর সেটাই সিলিকনের জন্য হয়ে যায় হচ্ছে 3000 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট সেকেন্ড, ঠিক আছে? সরি, যেখানে হোলসের মোবিলিটি দেখো, হোল মোবিলিটি যদি আলোচনা করা হয় তাহলে এটাই জার্মেনিয়ামের জন্য হয় 1800 সেন্টিমিটার প্লাস ভোল্ট সেকেন্ড,
আর এটাই সিলিকনের জন্য হয় 500 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট। লিখে রাখো, হয়েছে? নেক্সট পয়েন্টে যাব। তার মানে এখানে অলওয়েজ যেইভাবেই বিচার করি না কেন, সিলিকন, আমি সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিই বা জার্মেনিয়াম, অলওয়েজ আমরা একটা জিনিস লক্ষ্য করছি, কি? ইলেকট্রনস মোবিলিটি অলওয়েজ গ্রেটার দেন হোলস মোবিলিটি, ইয়েস অর নো? দেখো যাচাই করো, তুমি সিলিকনের জন্য যাচাই করো, দেখো 1300 ইলেকট্রনের, সেখানে 500 হচ্ছে হোলসের। আবার যদি তুমি জার্মেনিয়ামের জন্য এখানে দেখো 3800, এখানে 1800, দেখতেই পাচ্ছ। তাহলে হোলস মোবিলিটি অলওয়েজ লেস দেন ইলেকট্রন মোবিলিটি, অথবা বলতে পারি উল্টো হবে, ইলেকট্রন মোবিলিটি অলওয়েজ গ্রেটার দেন হোলস মোবিলিটি। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে এই যে এক্সটার্নাল যে সার্কিট আছে, এই যে দেখিয়েছিলি আগের দিন বলছিলাম, এক্সটার্নাল সার্কিটে যে ইলেকট্রিক এফেক্টটা আসে, সেটা অলওয়েজ কার জন্য আসে? ইলেকট্রনের জন্য আসে। বিকজ ইলেকট্রন অনেক বেশি কোন একটা মেটেরিয়ালের মধ্যে, সেমিকন্ডাক্টর হতে পারে বা মেটাল হতে পারে, ঠিক আছে, মধ্যে ইলেকট্রন মাচ ফাস্টার তোমার কি করে ওয়ান প্লেস টু আনাদার প্লেস তোমার ট্রাভেল করতে পারে, রাদার দ্যান তোমার হচ্ছে কি হোলস, তাই তো? এই জন্য যে কোনো ক্ষেত্রেই ইলেকট্রন তোমার মোর কারেন্ট কন্ট্রিবিউট করে কোন একটা মেটেরিয়ালে, তাই না? সেম ইলেকট্রিক ফিল্ড, যাই ইলেকট্রিক ফিল্ড থাকুক না, যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড দিচ্ছিস, হোলসের জন্য আলাদা করে তো কোনো ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় না, একটা ইলেকট্রিক ফিল্ড। সেম ইলেকট্রিক ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন অনেক বেশি ফাস্টার মুভ করছে ওয়ান প্লেস টু আনাদার প্লেস, এবং এর জন্য ইলেকট্রন মোর কারেন্ট কন্ট্রিবিউট করছে। ঠিক আছে? যে এটার যে অ্যানালিসিসটা বেসিক্যালি বিটেকেও পড়ানো হয় না, এটা অ্যানালিসিসটা কোয়ান্টাম মেকানিক্যাল ফিজিক্সে আছে। ঠিক আছে? তো এর অ্যানালিসিস কিভাবে হয়েছিল সেই সব নিয়ে বক্তব্য লেখা আছে। জাস্ট আমাদের যেটা জানতে হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে ইলেকট্রন মোবিলিটি ইজ মাচ higher than Hall's mobility because electron can travel faster, and so that electron all contribute more current for same electric field than holes. Okay, clear? আচ্ছা, এবার আসছি, মনে রাখবে যত তোমার ইলেকট্রিক ফিল্ডকে তুমি কমাবে, এখানে আবার মোবিলিটির সাথে ইলেকট্রিক ফিল্ডে একটা সম্পর্ক আছে, মনে রাখবে, মোবিলিটির সাথে ইলেকট্রিক ফিল্ডে একটা সম্পর্ক আছে। কি দাদা? যত তোমার ইলেকট্রিক ফিল্ডকে তুমি কমাতে থাকবে, ঠিক আছে, যত তোমার ইলেকট্রিক ফিল্ডকে তুমি কমাতে থাকবে, মোবিলিটি টেন্ডস টু কনস্ট্যান্ট হতে যাবে। যাতে তার মানে হচ্ছে তুমি যদি খুব 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 কম ক্ষুদ্র মানের কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখতে পারবে যে তোমার মোবিলিটি অলমোস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালুতে চলে এসছে। ঠিক আছে? ওটা মুভ করবে না তো, মানে সেম প্লেসে তো থাকবে। ওই জন্য তো মোবিলিটি কনস্ট্যান্ট, কিছু পাবি না তুই। হ্যাঁ, পাবো না তো। ঠিক আছে? ফর্মুলা অনুযায়ী তো ইলেকট্রিক ফিল্ড কমালে মোবিলিটি বাড়বে, তো কারণ ভিউসন ভিটি বাই কোথায় দেখা ইলেকট্রিক ফিল্ড কমালে মোবিলিটি বাড়বে? ভিউসন ভিটি বাই দিয়েছেন না ফর্মুলাটা। ঠিকই বলেছিস যে ইলেকট্রিক ফিল্ড কমালে মোবিলিটি বাড়বে যদি ভিডি আমার কনস্ট্যান্ট হয়, তাই তো? আর যদি ভিডি আমার কনস্ট্যান্ট না হয় কিন্তু তবু এটাকে কমাতে থাকছি, এবং তার জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাব আমরা। ঠিক আছে? সেই কনস্ট্যান্ট ভ্যালুর মানে মোবিলিটি টেন্ডস টু কনস্ট্যান্ট, মানে স্টেটমেন্টে এরকম যে স্মলার ইলেকট্রিক ফিল্ডের জন্য মোবিলিটি অলওয়েজ কনস্ট্যান্ট ভ্যালু প্রোভাইড করে। ঠিক আছে? ম্যাথামেটিক্যালি নয়, থিওরিটিক্যালি বলা আছে। ঠিক আছে? ওখানে কি মানে তাহলে ড্রিপ ভেলোসিটি থাকবে না? ড্রিপ ভেলোসিটি থাকবে না মানে তুই মুভ করা, মুভটা মানে নেগলিজিবল ধরা হয়, বুঝেছিস তো? নেগলিজিবল হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ড এতটাই কম, ঠিক আছে, যে তোর মুভমেন্ট তুই দেখতে পাবি না। কিন্তু ম্যাথামেটিক্যালি দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড যদি কম হয় মুভমেন্ট আরো বেশি হবে, কিন্তু ইমপ্র্যাকটিক্যাল কথা তো, ইলেকট্রিক ফিল্ডই তুই কমিয়ে দিচ্ছিস, তো ইলেকট্রিক ফিল্ডের জন্যই তো অ্যাকচুয়ালি এফেক্টটা তৈরি হচ্ছে। তো তুই কাকে ফোর্স করছিস? তুই ইলেকট্রনকে ফোর্স করছিস বাইরে থেকে, তুই এক্সটার্নাল সাপ্লাই দিয়ে, কিন্তু বাইরে থেকে এক্সটার্নাল সাপ্লাইয়ের পাওয়ার যদি তুই কমিয়ে দিস, মানে তুই যদি তার ফোর্সের ম্যাগনিটিউডটাই তুই রিডিউস করে দিস, তাহলে ইলেকট্রনেরও মোশন তো কমে যাবে। হ্যাঁ না, হ্যাঁ কি না? হ্যাঁ, যে আমাকে কোশ্চেনটা করেছিলি ম্যাথামেটিক্যালি, বলছিলিস যে এর সাথে তো এটা ম্যাচ খাচ্ছে না, সে বুঝতে পারছিস কি ব্যাপারটা কি বলতে চাইছি? যদি তুই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডই কমাস, তাহলে তো তোর ফোর্স কমে যাবে না। তার মানে এখান থেকে কি হচ্ছে, এখানে ম্যাগনিটিউড যত বেশি কম হবে তত বেশি বাইরে থেকে চার্জ ক্যারিয়ারের সাপ্লাই কমবে, তাই না? 5 ভোল্ট সাপ্লাই যে পরিমাণ চার্জ তোমার কি করে, ক্যারি করে, এবং সেটাকে তোমার
ট্রান্সফার করে, মানে এখান থেকে যে পরিমাণ তোর আগে পজিটিভ চার্জ যেত, যদি আমি ম্যাগনিটিউড কমাই তাহলে আরো কম চার্জ পজিটিভ চার্জ এদিক দিয়ে ফ্লো করবে, হ্যাঁ কি না? তার মানে কি হবে, তার মানে অ্যাট্রাকশন ফোর্স ইলেকট্রনের কমবে, তাহলে অ্যাট্রাকশন ফোর্স যখন কমবে তাহলে বি থেকে এর দিকে ইলেকট্রন সংখ্যাও তো কম আসা স্টার্ট হবে আগের তুলনায়, তাই না? হ্যাঁ তাহলে তাহলে তুই একটা জিনিস বল, তো এমন বলা হয়েছে যে পার্টিকুলার একটা স্মলার অ্যামাউন্ট অফ যদি আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে অ্যানালিসিস করি তাহলে দেখবে মোবিলিটি অলমোস্ট কনস্ট্যান্ট দেখা যায়, ঠিক আছে? ওকে, এটা কিন্তু ইলেকট্রন যে ফ্লো করছে, যে ওখানে যে হোলস আছে, হোলস গুলো তো মানে ওকে তো রিপ্লেস করে তোমাকে মানে পেছনে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। কোনগুলো? মানে যখন যে একটা মেটেরিয়াল থেকে যখন মানে ইলেকট্রন গুলো ফ্লো করছে, মানে চার্জ দিচ্ছি আমরা, ইলেকট্রন গুলো ফ্লো করছে, ওর তো হোলস গুলো যেগুলো আছে ওগুলো ধাক্কা দিয়ে পেছনে নিয়ে হচ্ছে ইলেকট্রন ওগুলো রিপ্লেস করছে। তো মানে স্পিডটা তাহলে এতটা কম হয় কি করে বুঝলাম না। আমি বলতে চাইছি ইলেকট্রন গুলো তোর মুভ করবে তো কম, কেন অ্যাট্রাকশন ফোর্স তো কমে যাচ্ছে, ব্যাপারটা বোঝ। এদিক থেকে কম পরিমাণে প্লাস যাওয়া মানে এদিক থেকে কম পরিমাণে ইলেকট্রনও যাওয়া, তা কম পরিমাণে ইলেকট্রন যাওয়া মানে ধাক্কা ধাক্কি বা ফোর্সটাও কম হচ্ছে, তো ইলেকট্রন গুলো এদিক থেকে মুভ করবে কোথায়? অ্যাট্রাকশন ফোর্সও তো কমে গেছে, ম্যাগনিটিউড কমিয়ে দিয়েছিস। ধাক্কা দেবে কেন? পজিটিভ আর নেগেটিভ তো অ্যাট্রাক্ট করবে। আরে বাবা, এদিক থেকে নেগেটিভ আয়ন গুলো যদি যায় ধাক্কা মারবে না, মানে রিপেল করবে না এদিক থেকে, তবে তো এদিকে অ্যাট্রাক্ট হবে, যাবে তো। তা এদিকে যদি ম্যাগনিটিউড কমিয়ে দিস তাহলে এদিক থেকে ইলেকট্রনের ফ্লোটাও তো কমে যাবে, বুঝতে পারছিস না কি বলতে চাইছি? ওদিকে যদি জ্ঞান জাম থাকে তো ঢুকবে কি করে এটা? ব্যাপারটা বোঝার চেষ্টা কর, এই সাপ্লাই এদিক থেকে নেগেটিভ চার্জ যায়, এদিক থেকে পজিটিভ চার্জ যায়, এবার যদি এর ম্যাগনিটিউডই যদি কমিয়ে দাও তাহলে এদিক থেকে যে পরিমাণে আগে চার্জ ফ্লো হচ্ছিল এখন রিডিউস হয়ে যাবে, এদিকেও রিডিউস হয়ে যাবে, Reduce হয়ে তাহলে তাহলে অ্যাট্রাকশন ফোর্সটাও তো কমে যাবে, এদিক থেকে রিপালশন ফোর্সটাও কমে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, যেখানে দাঁড়িয়ে ছিল মানে ম্যাক্সিমাম অকারিং কেসে আমরা দেখবো যেখানে ইলেকট্রন গুলো আগের পজিশনে ছিল ওই পজিশনে র্যান্ডম নেচারে রয়েছে, ও কোথাও মুভ করে পার্টিকুলার ডাইরেকশনে যাচ্ছে না, তার মানে ড্রিফট ভেলোসিটি অকারই হচ্ছে না, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি। ঠিক আছে, কেসটা তাহলে এইরকম জায়গায় চলে যাচ্ছে, ভেবে ভেবে দেখো। ওকে, যেটা বলছিলাম তাহলে এই অবধি হলো তো। হ্যাঁ এবার হচ্ছে কিছু ভ্যালুর কথা আমাদের মনে রাখতে হবে, আগের দিন কি লিখেছিলাম দেখতো এইরকম কিছু, তাহলে আমি এখন লিখে দিচ্ছি, ঠিক আছে? কি স্যার? 0 কেলভিন টেম্পারেচারে এনার্জি গ্যাপের ভ্যালু কত হয়, 300 কেলভিনে কত হয় লিখেছিলাম। না লেখো। দেখ 0 কেলভিন টেম্পারেচারে এনার্জি ব্যান্ডের ভ্যালু ফর জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.78 ফর জার্মেনিয়াম, আর ফর সিলিকনের জন্য হয় 1.21, এটা লেখাইনি ভাই, ইলেকট্রোভোল্ট বলে দিয়েছিলিস মুখে মুখে, কে একটা জানি। এটা বলেছিলাম হতে পারে, লেখাও নেই। 300 কেলভিনের জন্য কি হবে ভাই, 300 কেলভিনের জন্য এটা হয়ে যাবে 0.72 ফর জার্মেনিয়াম আর 1.1 ইলেকট্রোভোল্ট ফর সিলিকন, ওকে। আর 300 কেলভিনের জন্য মেনলি গ্যালিনিয়াম আর্সেনাইডটাই মেনলি লিখে রাখ, কারণ এইটা একটুখানি আনকমন, তো ওরা এই সব জায়গাতেই টার্গেট করে, দেখে যে আনকমন গুলো ছেলেগুলো জানে কিনা, কমন ডেটা সবাই পারবে, ঠিক আছে, আনকমনটাও লিখে রাখ, গ্যালিনিয়াম আর্সেনাইডের 1.47 হয়, ঠিক আছে। এবার আমি কিছু টার্মস, ইম্পর্টেন্ট টার্মস প্রবলেম সলভিং এর জন্য আমি দেখাচ্ছি, যেটা অবশ্যই লাগবে আমাদের, নেক্সট স্লাইডে যাব সেখানে দেখাবো, ঠিক আছে। খুব ফাস্ট এগোচ্ছি কারণ এইটার বেসিসে যা যা বলছি একদম সেম সেম টাইপ অফ কোশ্চেন আমি নিয়ে আসবো একদিন, 100-150 খানা কোশ্চেন ডিসকাস হয়ে যাবে, তাহলে তোদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যাব কি না বলবি? হ্যাঁ স্যার যান, হয়ে গেছে। লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো ড্রিফট ভেলোসিটি থেকে একটা রিলেশন পাচ্ছি আমরা ম্যাথমেটিক্যালি, কি পাচ্ছি তাহলে, তাহলে পাচ্ছি যে আমার ড্রিফট ভেলোসিটির ভ্যালু হয়, জেনিপত্র চলে এসেছিল কোথায় এক্সাইটমেন্ট কোথায় এসছে, এটা একটা রিলেশন পেলাম, এটা একটা ইম্পর্টেন্স ফর্মুলা, ড্রিফট ভেলোসিটি হয় হচ্ছে মিউ ইনটু ই। আচ্ছা, কারেন্ট ডেনসিটির ফর্মুলা জে ইজুকাল টু হয় হচ্ছে এন ঠান্ডা তো এটাতে যেই কিউ, আমার বোনও ঠিক আছে, ইনটু ভিডি। আমি কত মোটা ছিলাম, আমি 5-6 বছর আগে এখানে কথা না, চলো না। ওই ঘরে গিয়ে বলো জে ইজুকাল টু কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি হচ্ছে কি, এখানে হচ্ছে কি জানিস তো, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, কিউ ফর হচ্ছে কি টাইপ অফ চার্জ, সেটা নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ, এটা কি নাম্বার অফ চার্জ, ঠিক আছে, কটা চার্জ আছে, ক্লিয়ার হয়েছে?
একটু দাঁড়া, হ্যাঁ 1 সেকেন্ড, একটা কল ধরে নি। হ্যাঁ বল। হুম, তাহলে অনলাইনে পড়াবো, আমার তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে বলে দে সোমবার। বলে দে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে জে ইজ ইকুয়াল টু, দেখ জে ইজ ইকুয়াল টু হচ্ছে এন, এন হচ্ছে নাম্বার অফ চার্জ, কিউ হচ্ছে কি, কিউ সেটা মেবি পজিটিভ চার্জ হতে পারে আর নেগেটিভ চার্জ হতে পারে, হ্যাঁ কি না। আর ভিডি মানে কি, ড্রিফট ভেলোসিটি। তাহলে অ্যাকচুয়ালি তোকে যদি কখনো বলে যে কারেন্ট ডেন্সিটি লেখো সেমিকন্ডাক্টরে, তাহলে কি লিখবি, জে ইজ ইকুয়াল টু, এটাকে ফার্দার কি লেখা যায়, জে ইজ ইকুয়াল টু কি লেখা যায়, জে ইজ ইকুয়াল টু লেখা যায় এন কিউ মিউ ই, ইয়েস অর নো, কেন ভিডি মানেই তো মিউ ইনটু ই, হ্যাঁ কি না। হ্যাঁ তাহলে এটা হয়ে গেল তোমার কি, সেমিকন্ডাক্টরের কারেন্ট ডেন্সিটির ফর্মুলা। কারেন্ট ডেন্সিটি ফর্মুলা লেখ। লিখে দিচ্ছি। ওকে, কন্ডাক্টিভিটি, সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিরও ফর্মুলা কি আছে, কন্ডাক্টিভিটির ফর্মুলা হয়, ঠিক আছে, কন্ডাক্টিভিটিকে লেখা হয় হচ্ছে সিগমা দিয়ে, সিগমা ইজ ইকুয়াল টু হয় এন কিউ নাম্বার অফ চার্জ ইনটু হোয়াট টাইপ অফ চার্জ অ্যাকচুয়ালি কন্টেন আছে পার ইউনিট ভলিউমে বা পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াতে, ইনটু হয় হচ্ছে মোবিলিটি অফ দ্য চার্জ কেরিয়ার, তো তার মোবিলিটি কি আছে ওই চার্জটা, তার এই তিনটের প্রোডাক্ট তোমাকে বলে দেবে ওই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি লেভেল কি রকম হতে পারে, ক্লিয়ার। কিন্তু যদি আমরা সেমিকন্ডাক্টরের পুরো হোল সেমিকন্ডাক্টরের যদি কন্ডাক্টিভিটি বলি, তখন কিন্তু ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, সেটা হবে এন ইন্টু মিউ এন। কেন, কেন কি, কতগুলো ইলেকট্রনস আছে তার পরিমাণ ইন্টু প্রত্যেকটা ইলেকট্রনের মোবিলিটি, প্লাস কতগুলো হোলস আছে তার মানে হোল কনসেন্ট্রেশন ইন্টু হোলস গুলোর মোবিলিটি, মাল্টিপ্লিকেশন। কিউ এর চার্জটা লাগবে না? দিয়ে দিলাম তো ভাই লাস্টে, ও জাস্ট, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার টোটাল সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি বার করার ফর্মুলা, যেগুলো আমাদের লাগবে। ছোটখাটো অঙ্ক যদি পরীক্ষাতে আসে, জাস্ট ফর্মুলায় বসাবো, আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক তো আছে না এটা? অঙ্ক ওই ছোটখাটো জিজ্ঞাসা করে, ডাইরেক্ট ইকুয়েশন দেয়, ঠিক আছে, বুঝলি তো। ঠিক আছে। হলো। আচ্ছা, আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে দু ধরনের কারেন্ট বলেছিলাম, তার মধ্যে এক ধরনের কারেন্ট আমরা পড়লাম, সেটাকে ড্রিফট কারেন্ট বলে, তাই তো। আরেক ধরনের কারেন্ট হয়, বলছি কি, তোমার কাছে মানে কটা ছোটখাটো অঙ্ক থাকলে দিও প্র্যাকটিস। আচ্ছা প্র্যাকটিসের জন্য, আচ্ছা ঠিক আছে অবশ্যই দেবো। আমি আজকে একটা, শোন আজকে একটা আমি একটা পিডিএফ দিয়ে দেবো গ্রুপে, ওখানে প্রায় 20টা কোশ্চেন থাকবে সেমিকন্ডাক্টরের বেসিক, তোরা সবাই সলভ করে আমাকে বলবি অ্যান্সার কি হবে, নেক্সট দিন আমি ডিসকাস করবো, কেউ যদি না পারিস, ওকে। ওকে ওকে। আচ্ছা, নেক্সট এবার যেটা যাবে সেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। আমরা জানি তো যে সেমিকন্ডাক্টরে দু ধরনের কারেন্ট হয়, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আমি পড়িনি ঠিক আসলে সেমিকন্ডাক্টর, হ্যাঁ, জানি না এটা। আমি জানি না এটা। এই আমি তো আগের দিনের ক্লাসেই বলেছিলাম, তুই বললি হ্যাঁ 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 ঠিক আছে লিখে নিয়েছি, তাহলে কি হচ্ছে, সেমিকন্ডাক্টরে দু ধরনের কারেন্ট হয়, একটা ড্রিফট একটা ডিফিউশন। ডিফিউশন কারেন্টটা কেন হয়, দেখ সেমিকন্ডাক্টরে পার ইউনিট ভলিউমে তুই কিন্তু হোলস আর কারেন্টের পরিমাণ সমান পাবি না, কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সেমিকন্ডাক্টর বারগুলোকে সেমিকন্ডাক্টর বার কনসিডার করি, যার উপরে আমরা ডিফারেন্ট টাইপস অফ সেমিকন্ডাক্টর বারগুলো নিয়ে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করি, সেখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, প্রত্যেকটা বার কিন্তু এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর নিয়ে তৈরি করা হয়, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বারকে নিয়ে আমরা অ্যানালিসিস করি, কারণ কন্ডাক্টিভিটি লেভেল বেশি, তাই না। তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে বেশি মানেই সেখানে নিশ্চয়ই হোলস আর ইলেকট্রনের পরিমাণ সমান নয়, কেন আমরা একটু আগেই বললাম যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে হোলস আর ইলেকট্রনের পরিমাণ সমান হয়, কিন্তু যেহেতু এখানে আমরা ডোনার অ্যাটমস বা ইম্পিউরিটি অ্যাড করছি, কন্ডাক্টিভিটি বাড়াচ্ছি, তার মানে এখানে ডেফিনেটলি আইদার তোমার হোলস অথবা ইলেকট্রনের সংখ্যা বেশি হবে, তাই তো। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি এরকম কোনো সেমিকন্ডাক্টর বার নিই, তাহলে এই বারের যদি আমরা এখন অ্যানালিসিস করি, তাহলে দেখবো এটা একটা পয়েন্ট, ধর সাপোজ এটা হচ্ছে বারের একটা এন্ড, ঠিক আছে, এটা একটা ওয়াল, ঠিক আছে, আর এটা একটা ওয়াল, আর মাঝখান দিয়ে আমি এটাকে ক্রস সেকশনাল করলাম, তাহলে এইখানে যে পরিমাণ ইলেকট্রনস প্রেজেন্ট আছে, ঠিক আছে, ইলেকট্রনগুলোকে কালো দিয়ে লাল দিয়ে বোঝাচ্ছি এবং কালো দিয়ে আমি হোলস বোঝাচ্ছি, ঠিক আছে, নিশ্চয়ই সেই পরিমাণ হোলস আর ইলেকট্রন এই এন্ডে নেই, নেই তো, না জিরো নয়, নেই, আছে, অল্প আছে, নেই। তাহলে এই যে ডিফারেন্স, এই যে চার্জ ক্যারিয়ার গুলো ডিফারেন্স,
এই ডিস্টেন্স যত ট্রাভেল করছে তত চার্জ ক্যারিয়ারের ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ ডিফারেন্স হচ্ছে। এবং চার্জ ক্যারিয়ার গুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখতে হলে ডেফিনেটলি আমাকে কি করতে হবে, এখান থেকে কিছু পরিমাণ চার্জ এখানে পাঠাতে হবে, এখান থেকে কিছু পরিমাণ চার্জ এখানে পাঠাতে হবে, তাই তো? তো ইনসাইড সেমিকন্ডাক্টর মেটেরিয়াল এই যে অ্যাকর্ডিং মানে অ্যালং দ্য লেন্থ তোমার যে এই যে চার্জ ক্যারিয়ারের ডিফারেন্স তৈরি হচ্ছে, ঠিক আছে, তার জন্য যে এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে কারেন্ট তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ডিফিউশন কারেন্ট। ক্লিয়ার হলো? ঠিক আছে, আরেকবার আরেকবার একটু লাস্টটা বলো। আবারও বলছি যে অ্যালং দ্য লেন্থ তুমি দেখতে পাচ্ছ একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের উপরে হায়ার কনসেন্ট্রেশন যেদিকে চার্জ আছে সেদিক থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে চার্জ কিছু শিফট হয়ে যাচ্ছে। আবার মানে যদি আমি ধরি যদি এ পয়েন্টে ইলেকট্রনের সংখ্যা বেশি বি পয়েন্টের তুলনায় কম, তাহলে এ থেকে বি পয়েন্ট দিকে ইলেকট্রন গুলো মুভ করবে। আবার বি পয়েন্টে যদি হোলসের সংখ্যা বেশি থাকে তাহলে বি পয়েন্ট থেকে হোলস গুলো এ পয়েন্টের দিকে মুভ করবে। তার মানে অ্যাকচুয়ালি চার্জ ক্যারিয়ার গুলো কি হবে, চার্জ ক্যারিয়ার গুলো অলওয়েজ হায়ার কনসেন্ট্রেশন এরিয়া টু লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে মুভ করবে, যেটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় মাইগ্রেশন অফ চার্জ ক্যারিয়ার। লিখে রাখতে পারিস। কেন? কারণ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে আমরা অলওয়েজ যেহেতু ডোপিং করানোর ফলে তোমার কন্ডাক্টিভিটি লেভেলটা বেড়ে যায়, কিন্তু আরেকদিকে কি হয়ে যায়, আমার এন্টায়ার ক্রস সেকশনাল এরিয়া বা পার ইউনিট ভলিউমে আমরা দেখতে পারবো হ্যাঁ কনসেন্ট্রেশনটা নন ইউনিফর্ম হয়ে যায়, মানে ইকুয়ালি থাকে না সব জায়গায়, তাই তো? বেশি হতে পারে, কম হতে পারে। তাই তো, সেটাই তো দেখে আসলাম। তাহলে তার জন্য সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেই কারেন্টটাকে ডিফিউশন কারেন্ট বলে। ক্লিয়ার হলো? হ্যাঁ তাহলে এটাকে আমি ইংলিশে যদি বলি তাহলে এইভাবে বলতে পারি যে ডিফিউশন কারেন্ট ইজ নাথিং বাট আ মাইগ্রেশন অফ চার্জ ক্যারিয়ার from higher concentration region to lower concentration region due to non-uniform concentration inside a semiconductor material. Yes or no? ইয়েস সেটাকেই বলা হয় ডিফিউশন কারেন্ট। ক্লিয়ার হলো? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে? এবার সেটাই আমরা লিখবো ডিফিউশন কারেন্টকে জেপি ফর, এটা পি টাইপ মেটেরিয়াল লিখে রাখ, পি টাইপের জন্য এর ফর্মুলাটা হয় মাইনাস কিউ ইন্টু ডিপি, ডিপ ভেলোসিটি ফর হোলস, ইন্টু ডিপি ডিএক্স, মানে চেঞ্জ ইন কি, চেঞ্জ ইন হোলস উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন ডিস্টেন্স। এখানে এক্স দিয়ে ডিস্টেন্সকে বোঝাচ্ছে, বরঞ্চ আমি এখানে এটাকে এক্স করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এক্সপ্রেশনে, বুঝেছিস? আর ইলেকট্রনের জন্য জেড এন দিয়ে লেখা হয়, যেটা কিউ ইন্টু ডিএন ইন্টু ডিপি হবে না, ডিএন বাই ডিএক্স। ক্লিয়ার? তাহলে এই দুটো ফর্মুলাও কাজে লাগতে পারে, এক্সপ্রেশনেও জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ কি না? তাহলে সাধারণত আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে দু ধরনের ডিফিউশন কারেন্ট থাকে, একটা ডিএন আর আরেকটা কি ডিপি। ক্লিয়ার? লেখা হলো? হ্যাঁ লেখা হয়েছে। চলো নেক্সট পেজে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট পেজে যেটা যাব সেটাকে বলা হবে আইনস্টাইন ইকুয়েশন বা আইনস্টাইন রিলেশন। ইজ টু কি, ফর্মুলাটা কি, ইজ টু এমসি স্কোয়ার নয় কিন্তু এখানে, হ্যাঁ অন্য কিছু। আইনস্টাইন ইকুয়েশন, এটা নিয়েও বেশি কিছু বলার নেই। দেখো একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে তোমার থার্মাল ভোল্টেজ, মোবিলিটি অ্যান্ড ডিফিউশন কারেন্টের রিলেশন বার করার জন্য একটা রিলেশন আইনস্টাইন ডেভেলপ করেছিল, যার মাধ্যমে আমরা কোনো একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে কি অ্যামাউন্ট অফ তোমার ডিফিউশন কারেন্ট প্রডিউস হচ্ছে বা মোবিলিটির কি চেঞ্জেস হচ্ছে ডিউ টু থার্মাল ভোল্টেজ, সেইগুলো কিন্তু যাচাই করতে পারবো। সেই ফর্মুলাটা হচ্ছে, কেউ বলতে পারলে ভালো হতো, কেউ বলছে না, ডিপি বাই মিউপি। আমি একা আছি, কেন, বাদ বাকি জন কই গেল? নাই তো দেখছি। হায় হায়, ডিপি বাই মিউপি ইজ ইকুয়াল টু ডিএন বাই মিউ এন ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু, বলতে পারবি? না কেটি। কেটি। এটা লিখে রাখ, এটাকে বলা হচ্ছে তোমার আইনস্টাইন ইকুয়েশন, ঠিক আছে? টিটা তো টেম্পারেচার বোঝাচ্ছে। এইটাই হচ্ছে তোর ভিটি, এটাকেই বলা হচ্ছে থার্মাল ভোল্টেজ, ঠিক আছে? সেটা হয় কে ইন্টু টি, ঠিক আছে? যার ভ্যালু মনে রাখবি, এটাও এক্সামে জিজ্ঞাসা করে, অ্যাপ্রক্সিমেটলি 26 মিলিভোল্ট হয়। কিভাবে আসছে দাদা, কোশ্চেন আসতেই পারে, তাই তো? এটা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হয় অ্যাকচুয়ালি কেটি বাই, ঠিক আছে, তোর
11,600 কেটি বাই 11,600 ক্যালকুলেট করলে 26 মিলিভোল্ট পেয়ে যাবে, বুঝেছিস? কেটি বাই 11,600। করলে পেয়ে যাবে ভ্যালু। তাও একটু চেক করে নিচ্ছি আমি ভ্যালুটা, দাঁড়া, ভুল হয়ে গেলে পরীক্ষাতে গন্ডগোল হয়ে যাবে। এক সেকেন্ড দাঁড়া, একটু চেক করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 11,600 কেটি বাই 11,600 করলে 26 মিলিভোল্ট অ্যাপ্রক্সিমেটলি আসবে। ঠিক আছে, লেখা হয়েছে। হ্যাঁ, নেক্সট যাব আমি হল ভোল্টেজ। ঠিক আছে, ছোট্ট করে সবকটা জায়গাগুলো কভার আপ করে যাচ্ছি। হল ভোল্টেজ, হল ভোল্টেজ বলছে, দেখো হল ভোল্টেজ একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট মাধ্যমে আমরা প্রথম অবজেক্টিভ হচ্ছে হল ভোল্টেজের মাধ্যমে আমরা কি বার করতে পারি। আমরা যে মেটেরিয়ালটা নিচ্ছি, ঠিক আছে, মেটেরিয়ালটা নিচ্ছি ফর এনি কাইন্ড অফ সেমিকন্ডাক্টর ডিভাইসকে তৈরি করার জন্য, সেই মেটেরিয়ালটা আদৌ পি টাইপ না এন টাইপ সেটা তো আমরা এমনি দেখে বুঝতে পারবো না, তাই না? না, তা সেটা বোঝার জন্য আমাকে এই হল ভোল্টেজ বা হল এফেক্ট এইটার হেল্প লাগবে। এটা অ্যাকচুয়ালি বোঝায় যে কি টাইপ অফ সেমিকন্ডাক্টর তুমি চয়েস করেছো, মানে স্পেসিমেনটা কি আছে। ঠিক আছে, হ্যাঁ, স্পেসিমেনটা কি আছে? ঠিক আছে। এবং কেন, কারণ হচ্ছে এটা এক্সপেরিমেন্টে এরকম ছিল যে কোন একটা সেমিকন্ডাক্টরকে আমরা একটা ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করে দিলে আমরা দেখবো অলওয়েজ ম্যাগনেটিক ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড মানে বি আর আই অলওয়েজ তোমার কি হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। তাহলে মনে রাখবে যে হল এফেক্টে তোমাকে একটা কারেন্ট ক্যারিং, ঠিক আছে, একটা মানে সরি মানে তোমার একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে যার যার মধ্যে কারেন্ট মানে যে কারেন্ট ক্যারি করছে এইরকম কোন একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে তুমি প্লেসড করে দিচ্ছ একটা ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এবং ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে মধ্যে প্লেস করে দেওয়ার ফলে তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ড যেটা ইন্ডিউস হচ্ছে না, সেই ইলেকট্রিক ফিল্ডটার সাথে তোমার ওই ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ডের বি, ঠিক আছে, আর ওই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে যে যে কারেন্ট ক্যারি করছিল সেইটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। ক্লিয়ার হয়েছে? একটা মানে এক্সাম্পল দিয়ে বোঝাও না তাও। এক্সাম্পল মানে আমি বুঝলাম না, এক্সাম্পল তো এটা সেরকম ভাবে কিছু হয় না, ফিগার। ফিগার দিয়ে এটাই বলছিলাম। দেখ এটা একটা এটা একটা তোর অবজেক্ট সেমিকন্ডাক্টর, তাই তো, এটা কারেন্ট ক্যারি করছে ধর, এটাকে তুই এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রাখিস তাহলে ওপর দিয়ে নিচ থেকে তোর ম্যাগনেটিক এফেক্ট পড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ, কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট কারেন্ট এদিকে যাচ্ছে, এটা হচ্ছে ধর জেড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা কারেন্টের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন কোন দিকে, এইদিকে, তাই তো? হ্যাঁ, তাহলে দেখ এইটা আর এইটা কি পারপেন্ডিকুলার না, বি আর আই। আবার এর জন্য যে ইনডিউস ইএমএফটা তৈরি হচ্ছে বা ইনডিউস ইএমএফ নয়, কি বললাম জানি, ওটাকে ইনডিউস ইএমএফ না, ইলেকট্রিক ফিল্ড, তাই তো, ইলেকট্রিক ফিল্ড, ই ফর ইলেকট্রিক ফিল্ড, সেটা উপর দিকে তৈরি হচ্ছে। দেখ এটাও আবার বি আর আই এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে আই, বি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড এটা তিনজন পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেটা হবে সেটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট, তাই না? মানে যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা তুই পাচ্ছিস আপওয়ার্ড, সেটা অলওয়েজ কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কার সাথে পারপেন্ডিকুলার, সেটা অলওয়েজ পারপেন্ডিকুলার আই এর সাথে, আবার ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার বি এর সাথে। ক্লিয়ার? লিখে রাখ বা দেখে রাখ যা করছিস, এইটা মনে রাখতে হবে। এর মাধ্যমে আমরা কি করতে পারি, এর মাধ্যমে আমরা প্রথম কথা হচ্ছে এর মাধ্যমে আমরা চেক করতে পারি যে মেটেরিয়ালটা এন টাইপ সেমিকন্ডাক্টর না পি টাইপ, ঠিক আছে, সেটাও কি করে বুঝবো, তাই তো? হ্যাঁ, সেটা বোঝানোর জন্য আমার একটা জিনিস আছে, ফর্মুলা আছে, ভিএইচ ইজ ইকুয়াল টু বিআই বাই পি ডাব্লিউ। দেখো রো ডাব্লিউ, সরি পি নয়, রো ডাব্লিউ, রো ডাব্লিউ, রো। এখানে বি কি, বি আমি আগেও বলে দিয়েছি, বি হচ্ছে তোমার কি বলতো, বি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, ডাব্লিউ কি, উইথ অফ দ্য অবজেক্ট, অবজেক্টের যে উইথ আছে, এই যে এটাকে যদি ডাব্লিউ ধরি, উইথ অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। বি মানে তো বললাম, আই মানে তো বুঝতেই পারছিস কারেন্ট যেটা ফ্লো করছে, রো মানে হচ্ছে চার্জ ডেনসিটি, এখানে রো মানে কিন্তু রেজিস্টিভিটি নয়, অনেকে এটাই ভুল করবে, ঠিক আছে, চার্জ ডেনসিটি, এটা হচ্ছে চার্জ ডেনসিটি, যে কি অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট ভলিউমে রয়েছে, ঠিক আছে। আর আই তো জানিস তো। এবার হচ্ছে ব্যাপার, এই ফর্মুলাটা থেকে আমরা কি বার করতে পারি, এই ফর্মুলা থেকে এটা কি বলে হল ভোল্টেজ,
দেখা যাচ্ছে দুটো কন্ডিশন পাওয়া যাচ্ছে। নাম্বার ওয়ান কন্ডিশন, যদি হল ভোল্টেজ আমার নেগেটিভ হয়ে যায়, মানে তুই নেগেটিভ ভ্যালু পাস, ঠিক আছে, তাহলে তোর মেটেরিয়ালটা হয়ে যাবে হচ্ছে তোমার এন টাইপ সেমিকন্ডাক্টর, মানে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, ঠিক আছে। যদি আমার হল ভোল্টেজ পজিটিভ আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে মেটেরিয়ালটা ওটা কি টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর। লিখে রাখো, ঠিক আছে। আর আরেকটা কেস আছে, হল ভোল্টেজ যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে? জিরো কখন হবে? যখন দুটো সেম সমান হবে, তার মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তাই তো। তাহলে তিনটে কন্ডিশন লিখে দিচ্ছি। হল ভোল্টেজ যখন নেগেটিভ তখন এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। বল, তোকে বলার জন্যই আমি ওয়েট করছি। আর এটা পি টাইপ সেমিকন্ডাক্টর। আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, চলো। হল ভোল্টেজ কিন্তু আরেকটা জিনিস মনে রাখবি, হল ভোল্টেজ কিন্তু তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়। হ্যাঁ, টেম্পারেচার ভ্যারি করলে হল ভোল্টেজ কিন্তু ভ্যারি করতে পারে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে অ্যাবসলিউট টেম্পারেচারে কন্ডাক্টিভিটি কত হয়? আরেকবার জিজ্ঞাসা করছি, বলে দে। পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে 26 এটা না না, কন্ডাক্টিভিটি লেভেলটা পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে, পিওর সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি অ্যাট 0 কেলভিন ভ্যালু কত হয় সেটা জিজ্ঞাসা করেছিল। কত হয়? 0, ঠিক আছে। পিওর কন্ডাক্টিভিটি ওইটা মানে ইন্টেনসিভ। হ্যাঁ, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে অ্যাট 0 কেলভিন টেম্পারেচারে তো জিরোই হবে। হ্যাঁ, অলওয়েজ তো সেমিকন্ডাক্টর, সেটা ইন্ট্রিনসিক হোক আর এক্সট্রিনসিক হোক। এখন যদি তোকে আমি এক্সট্রিনসিকও জিজ্ঞাসা করতাম একই অ্যান্সার হতো, ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এক্সট্রিনসিকের জন্য কিন্তু কন্ডাক্টিভিটি লেভেলটা অ্যাট 0 কেলভিন একই হবে, 0 হবে, কারণ আমরা জানি যে কোনো সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে অ্যাবসলিউট টেম্পারেচারে সেই ইনসুলেটরের মতো বিহেভিয়ার দেখায়, হ্যাঁ কি না? তো ভয় পাওয়ার কিছু জায়গা নেই, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? দুইটার মধ্যে আচ্ছা, আর কি জিজ্ঞাসা করা যায় এখান থেকে? আর কি কোনো কোশ্চেন তোকে করা যাবে কিনা দেখছি। না, এখান থেকে আর কোনো কোশ্চেন সেইভাবে আপাতত নেই, মানে মোটামুটি হয়ে গেছে। এবার দুটো জিনিস আসবে হচ্ছে ডিফিউশন লেন্থ, ঠিক আছে, ডিফিউশন লেন্থ। আচ্ছা, দাঁড়া, না না, একটা জিনিস ভুলে যাচ্ছি বারবার করে। হ্যাঁ, মনে পড়েছে, আইনস্টাইন ইকুয়েশনের ইউনিট কি হয় মনে রাখবি? ভোল্ট ইনভার্স হয়। এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, লিখে রাখ। আইনস্টাইন ইকুয়েশনের ইউনিট হয় ভোল্ট ইনভার্স, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এবার দুটো শুধু ফর্মুলা, আরো দুটো জিনিস মনে রাখতে হবে, তারপর দুটো জিনিস, তারপর ফার্স্ট ইউনিট কমপ্লিট, তারপর 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক, দেন আমরা তারপর নেক্সট চ্যাপ্টারে যাব, যেটা হচ্ছে ডায়োড, ঠিক আছে। তার জন্য আমি আবার নতুন একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এবার হচ্ছে ডিফিউশন লেন্থ বার করার ফর্মুলা। যদি সেটা এন টাইপ মেটেরিয়ালের জন্য চাস, তাহলে ln ইজ ইকুয়াল টু হয় √, এটা মনে রাখতে হবে, dn আর টাউ n। আর যদি পি টাইপ মেটেরিয়ালের জন্য চাস, তাহলে ডিফিউশন লেন্থ বেরোবে ডিপি ইন্টু টাউ পি, এটা টাউ। হ্যাঁ, এবার এইগুলো কি, তাই তো? হ্যাঁ, রিপ্রেজেন্ট কি করছে? আচ্ছা, ডিএনটা তো তুই জানিস, ডিএনটা কি? ডিএনটা হচ্ছে ডিফিউশন কারেন্ট, ডিফিউশন কোএফিসিয়েন্ট ফর ইলেকট্রন। আর টাউ এনটা হচ্ছে কেরিয়ার লাইফ, মানে তোর ওটাকে বলা হচ্ছে কেরিয়ার লাইফ টাইম অফ ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের লাইফ টাইম কতক্ষণ আছে, ঠিক আছে। মানে একটা ইলেকট্রন কত মানে চার্জ ক্যারি করতে পারছে? চার্জ ক্যারি না, একটা ইলেকট্রন কতটা অবধি সে ম্যাক্সিমাম ওয়ান প্লেস টু আনাদার প্লেসে যেতে পারবে, তারপর সে কি হয়ে যাবে বলতো, একটা ইমোবাইল চার্জ ক্যারিয়ারের মতো বিহেভিয়ার হবে, মানে সে আর মুভ করতে পারবে না। যতক্ষণ মুভ করতে পারছে তার মধ্যে একটা লাইফ আছে, তো তাহলে কেরিয়ার লাইফ, তাহলে একটা ইলেকট্রনের কেরিয়ার লাইফ কতটা, সেক্ষেত্রে ঠিক আছে, সে ওয়ান প্লেস টু আনাদার প্লেস এই নেগেটিভ চার্জকে নিয়ে যাচ্ছে, সেইটা ডিফাইন করছে টাউ এন দিয়ে, আর ডিএন দিয়ে বোঝাচ্ছে ওই ইলেকট্রনের ডিফিউশন
কোফিসিয়েন্টটাকে, ঠিক আছে? আর টাও পি যেটা ওটা একই একই জিনিস, টাও এন অ্যান্ড টাও পি হচ্ছে, আমি লিখে দিচ্ছি দেখ, কেরিয়ার লাইফ টাইম ফর ফর হোলস অ্যান্ড ইলেকট্রনস, ঠিক আছে? অ্যান্ড ডিএন অ্যান্ড ডিপি, সরি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিফিউশন কোফিসিয়েন্ট ফর হোলস অ্যান্ড ইলেকট্রনস। ক্লিয়ার? ওকে, তো এটা ছিল ডিফিউশন লেন্থ। ডিফিউশন লেন্থ নিয়ে আলোচনা হয়ে গেল। এইভাবে তোমরা ডিফিউশন লেন্থ বার করতে পারবে। নেক্সট যেটা আসছে অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল, প্রথমের যে আমরা সেমিকন্ডাক্টর ইন্ট্রোডাকশন দিলাম, তাতে লাস্ট আসবে আরো দু ধরনের সেমিকন্ডাক্টর তৈরি হয় অ্যাকর্ডিং টু দ্য ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য ব্যান্ড গ্যাপ আরো দু রকমের হয়, জানিস কি কি কি? একটাকে বলা হয় ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? ডাইরেক্ট আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের যে ডায়াগ্রামটা হয়, সেই ডায়াগ্রামটা দেখে রাখ, সেটা হয় হচ্ছে এই ধরনের। এখানে কিছু ইলেকট্রন আছে, তেমন ভাবে এখানে কিছু হোলসও তৈরি হয়েছে, তাই তো? এবার এখান থেকে ইলেকট্রন, এবার আমরা বলছি যে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন এখানে জাম্প করে আসছে, ঠিক আছে? হ্যাঁ যখনই হায়ার থেকে লোয়ারের দিকে আসবে, তখনই কি এমিশন হবে? ফোটন। তাহলে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ বলা হচ্ছে যখন ইলেকট্রন, ঠিক আছে, তার এনার্জিকে রিলিজ করে ফ্রম হায়ার এনার্জি ব্যান্ড টু লোয়ার এনার্জি ব্যান্ডে নেমে আসছে, তখন একটা ফোটনস অ্যাজ এ লাইট এনার্জি হিসাবে তোমার কি হয়? এমিট হয়, তাই তো? সেটাকেই ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর বলে। এইদিকে হচ্ছে কে, এদিকে হচ্ছে ই, এনার্জি, কে ফর তুমি ডিস্টেন্স বা যা কিছু ধরো। তাহলে হচ্ছে তো কন্ডাকশন ব্যান্ড থেকে যখন ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন মুভ করছে, মানে চেঞ্জ হচ্ছে, তখন একটা কি তৈরি হয়? একটা তোমার কি হয়? একটা ফোটনস বেরোয় তো, হ্যাঁ? এবার ইলেকট্রন যে চেঞ্জেস হচ্ছে, তো ইলেকট্রনের যে এই যে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে আসছে, এখানে ইলেকট্রনের উপর দু ধরনের এফেক্টই হয়। কি কি এফেক্ট হয় বলতে পারবে? একটা কাইনেটিক এনার্জি প্লাস কি হয়? পোটেনশিয়াল এনার্জি, দুটোই কাজ করে অ্যাট দি টাইম, ঠিক আছে? তাহলে এই ধরনের গুলোর ক্ষেত্রে যদি দেখো, তাহলে এই দুটোই যেহেতু কাজ করছে, তাহলে আমরা আবার অ্যানালিসিস করে বলতে পারি যে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গুলো তার এনার্জিকে চেঞ্জেস করছে ডিউ টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? সেই জন্য এন্টায়ার তোমার ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে ইলেকট্রন, ঠিক আছে, মোমেন্টাম সেম থাকে। ইলেকট্রনের মোমেন্টাম ডাইরেক্ট ব্যান্ড গ্যাপে সেম হয়, এটা লিখে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মোমেন্টাম যদি জিজ্ঞাসা করে, মোমেন্টাম, ঠিক আছে, অফ ইলেকট্রনস ইন আ ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ উইল রিমেন সেম, ঠিক আছে? কোনো চেঞ্জ আসবে না মোমেন্টামে, ঠিক আছে? এবং এবং এই ধরনের মেটেরিয়াল, এই ধরনের তোমার সেমিকন্ডাক্টরের লাইফ টাইমের কথা যেটা বলছো, টাউ টাউ, তাই না? লাইফ টাইম কেরিয়ার যেটা লিখেছি, তাই তো? কেরিয়ার লাইফ টাইম, তাই তো? খুবই কম হয়, ঠিক আছে? কম্পারেটিভলি লেস হয় যদি জিজ্ঞাসা করে। আর এক্সাম্পল কি? একটা এক্সাম্পল তরে আমরা নিতে পারি একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, যেটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। এটা তোমার ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা জিজ্ঞাসা করবে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল কোনটা, চারটে অপশন, ঠিক আছে? এবার আমরা যাচ্ছি ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে ছবিটা হবে এইরকম। এখানে হোলস গুলো আছে, ধর ধর এখানে কোথাও একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? ইলেকট্রন গুলো ডাইরেক্টলি মুভ করছে না, ইনডাইরেক্টলি এখান থেকে এখানে আসছে, ঠিক আছে? তার জন্য কিন্তু একটা কি হবে? ফোটন রিলিজ হবে। মানে ডিসটেন্স আছে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আবার ডিস্টেন্স আছে, ডাইরেক্টলি চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তখন সেটাকে ইনডাইরেক্ট বলবো, ঠিক আছে? এবং এই ধরনের জন্য আমাদের
এই ধরনের ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের জন্য আমাদের কি টাইপ অফ এক্সাইটেশন বাইরে থেকে প্রোভাইড করতে হয়? অবশ্যই মনে রাখবে থার্মাল এক্সাইটেশন, ঠিক আছে? থার্মাল এক্সাইটেশন, বুঝলি? ওই ডাইরেক্টটা থার্মাল এক্সাইটেশন দিতে হবে না, এটা থার্মাল এক্সাইটেশন দিলে তবে ফোটন বেরোবে, আর এটা নর্মালি হয়ে যাবে, এটা নর্মালি হয়ে যাবে, আর এটা থার্মাল এক্সাইটেশন প্রোভাইড করলে তবেই ফোটন হবে, ঠিক আছে? তাই জন্য এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপে কিন্তু থ্রু আউট তোমার মোমেন্টাম সেম থাকে না। তার মানে এইখানে কি হবে, ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপে মোমেন্টাম উইল চেঞ্জ, ইয়েস অর নো? মোমেন্টাম উইল চেঞ্জ। ঠিক আছে? এবং আরেকটা কি হবে, কেরিয়ার লাইফ টাইমও কি হবে, অনেক বেশি হবে, তাই না? মোমেন্টাম তো চেঞ্জ হচ্ছে, তার মানে কেরিয়ার লাইফ টাইম বাড়তে থাকবে, হ্যাঁ কি না? থাকবে, তাও বেশি থাকবে। তাও এখানে বেশি থাকবে। আর ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ বলতেই আমরা কোন দুটোকে বুঝি? নর্মাল সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, মানে সিলিকন জার্মেনিয়াম, ঠিক আছে? কখনো ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, দাঁড়াও এখনো শেষ হয়নি, যাবি দাঁড়া, ছাড়বো ছাড়বো দাঁড়া। ঠিক আছে। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ দিয়ে যে মেটেরিয়াল তৈরি করা হয়, কোথায় ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ইউজ করা হয়, তাই তো? অ্যাপ্লিকেশনটা তো জানতে হবে নাকি? হ্যাঁ, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ইউজ করা হয় লেজারে। লেজারের ফুল ফর্ম জানিস তো? পড়েছিলাম, সব ভুলে গেছি। লিখে রাখ, লাইট অ্যাম্প্লিফিকেশন সিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। লাইট অ্যাম্প্লিফিকেটেড, অ্যাম্প্লিফিকেটেড না, অ্যাম্প্লিফিকেশন ভাই। অ্যাম্প্লিফিকেশন, স্টিমুলেটেড এমিশন রেডিয়েশন, রেডিয়েশন। এটাও কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা কোথায় ইউজ করব ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ? লেজারে। হ্যাঁ, লেজার ইউজ। আর সিলিকন জার্মেনিয়াম তো বুঝতেই পারছিস, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, এটা স্পেশাল ছিল, তাই না? হয়েছে? হ্যাঁ। তাহলে আমাদের আজকে এইখানে আপাতত এই ফার্স্ট পার্টটা কমপ্লিট হলো, সেকেন্ড পার্টে আমি আসছি, ডায়োড পড়াবো। হ্যাঁ বল। ইনডাইরেক্ট কোথায় ইউজ করি? যে কোনো টাইপ অফ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ডায়োড ফায়োড তৈরি করতে সিলিকন জার্মেনিয়াম দিয়েই তো বানাস, তো এখানে তো তুই ইউজ করিস না, কিন্তু তুই ফটো ডায়োড, তুই এলইডি, ওই সমস্ত জায়গায় তুই ডাইরেক্ট ব্যান্ড গ্যাপকে ইউজ করিস, বুঝেছিস? এলইডি ফেলিডি, ক্লিয়ার হয়েছে? ইনডাইরেক্টটা কোথায় ইউজ করি? ইনডাইরেক্টটা এনি টাইপ অফ তোর সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, মানে যেগুলো ডায়োড ট্রানজিস্টার ওই সব ম্যানুফ্যাকচারিং সিলিকন জার্মেনিয়াম। আর যেখানে আমি তোর ধর এলইডি বানাবো, লেজার বানাবো, সেখানে আমরা ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ইউজ করবো, ঠিক আছে? ঠিক আছে। তো ফার্স্ট পার্টটা শেষ হলো, এর পিডিএফটা বানিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, সেকেন্ড পার্টে আবার ডিসকাস করছি, আর নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5-10 মিনিট রেস্ট, ঠিক আছে? একটু ওয়াটার ব্রেক, ঠিক আছে? চল, পিডিএফ বানিয়ে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি, লেফট করতে পারিস। অর্পণ, চলো। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা কি আছে, তোমরা মানে তুমি আছো, যাই হোক, এটা কি আছে? এটাকে বলা হয় ডায়োড, তাই তো? ডায়োড কি? ডায়োড কি? কালকে 9টায় চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, চলে যাবে। তাহলে ডায়োডের ব্যাপারে ঠিক আছে তুমি বলেছো, তাহলে ডায়োড যেটা আমরা পড়তে চলেছি, ডায়োড ইজ আ বেসিক্যালি 2 লিড সেমিকন্ডাক্টর ডিভাইস। দেখো দুখানা লিড আছে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, ইয়েস অর নো? এবং এটা কি করে, এটা ইউজ করা হয়, তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, ডায়োডকে ইউজ করা হয় যেন এটা শুধুমাত্র মানে একদিকেই কারেন্ট ফ্লো করানোর জন্য। মানে ডায়োড ইজ আ 2 লিড সেমিকন্ডাক্টর ডিভাইস দ্যাট অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ আ ওয়ান ওয়ে গেট টু ইলেকট্রন ফ্লো, মানে ইলেকট্রনকে শুধুমাত্র একদিকেই ফ্লো করতে তোমার দেবে, তাই তো? স্যার, যদি ডেফিনেশন জিজ্ঞেস করে ডায়োড কি, তাহলে ওটা কি বলবো? মানে পজিটিভ টু নেগেটিভ তো বলতো। না বলছি পজিটিভ নেগেটিভ না, এটাই হচ্ছে ডায়োডের ডেফিনেশন, যেটা আমি বলছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ।
কি বলছিল এখানে বাড়াবে বাবা সব দিকে জ্বালা ওদিক থেকে এদিক এদিক থেকে এদিক ঠিক আছে লেখ Diodes is a two-terminal semiconductor device which allow current to pass in only one direction. যখন আমাদের কারেন্টকে শুধুমাত্র ওয়ান ডাইরেকশনে পাস করতে হবে তখন আমরা ডায়োডকে ইউজ করব। ডায়োডের দুটো টার্মিনাল হয়, যেটাকে বলা হয় অ্যানোড, আরেকটাকে বলা হয় ক্যাথোড টার্মিনাল। ঠিক আছে, ডায়োডে অলওয়েজ কারেন্ট ফ্লো করে হচ্ছে অ্যানোড টু ক্যাথোড টার্মিনাল। এবং ডায়োডে যদি প্র্যাকটিক্যাল ডায়োড দেখো, যে দিকটা সিলভার কালার থাকে সেই দিকটা অলওয়েজ ক্যাথোড টার্মিনাল হয়। আর মানে কে দিয়ে লেখে, সাধারণত এটাকে কে দিয়ে লেখে। আর যে দিকটা তোমার এই ব্ল্যাক ব্ল্যাক পোর্শনটা যেদিকে বেশি থাকে সেটা হচ্ছে তোমার অ্যানোড পার্ট হয়। ঠিক আছে, ডায়োডকে তৈরি করার জন্য আমাদের দুটো আমাদের সেমিকন্ডাক্টর লাগে। একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে যখন একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে ঠিক আছে তোমার জয়েন করানো হয় তখন সেটা তৈরি হয় একটা পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, ঠিক আছে, এইটার প্রসিডিওর অনেক রকম আছে, কিন্তু সেই প্রসিডিওর নিয়ে আমার এখন বক্তব্য নেই বেশি। কিন্তু পি সাইডটা কি বলা হয়, অলওয়েজ ডায়োডের যেটা পি সাইড হয় সেটা হয় হচ্ছে অ্যানোড সাইড, আর এন সাইড যেটা হয় সেটা হয় হচ্ছে ক্যাথোড সাইড। ক্লিয়ার হয়েছে? এবং যখন এই ডায়োডটাকে কোনো একটা এক্সটার্নাল সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হচ্ছে, এবং অলওয়েজ এক্সটার্নাল সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হচ্ছে, তখন ডায়োডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, এবং যে পোটেনশিয়াল ডিফারেন্সের ওপর ডিপেন্ড করবে ডায়োডটা অন আছে না ডায়োডটা অফ আছে। দ্যাট মিনস ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে রয়েছে না রিভার্স বায়াসে রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার হচ্ছে কথা, যখন আমরা ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড টার্মিনালকে একটা এক্সটার্নাল ভোল্টেজের সাথে কানেক্ট করা হচ্ছে, এবং ডায়োডের অ্যানোড টার্মিনালের সাথে আমরা এক্সটার্নাল ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং ক্যাথোডের সাথে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করে দিচ্ছি, তখন আমাদের এক্সটার্নাল এটা সাপ্লাই, ধরো এক্সটার্নাল সাপ্লাই, তখন কিন্তু আমাদের ডায়োডের মধ্যে দেখতে পাচ্ছি অ্যানোড সাইডের পোটেনশিয়াল ইজ হায়ার দেন দ্য পোটেনশিয়াল অ্যাট ক্যাথোড। ইয়েস অর নো? তার মানে আমরা দেখতে পাচ্ছি অ্যানোড সাইডের পোটেনশিয়াল ইজ গ্রেটার দেন ক্যাথোড সাইড পোটেনশিয়াল। ইয়েস অর নো? যদি দেখা যায় যে অ্যানোড সাইডের পোটেনশিয়াল ক্যাথোড সাইডের থেকে বেশি হচ্ছে, তাহলে ডায়োডটা কিসে রয়েছে? ফরওয়ার্ড বায়াস। যখন ফরওয়ার্ড বায়াসে ডায়োড থাকবে তখনই একমাত্র ডায়োড কারেন্টকে অ্যালাউ করবে ফ্লো করার জন্য অ্যানোড টার্মিনাল টু ক্যাথোড টার্মিনালের দিকে। ঠিক আছে, এবং যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা অ্যাকচুয়ালি তোমার ড্রিফট অ্যান্ড ডিফিউশন দুটোর জন্যই তৈরি হবে, যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে অ্যাকচুয়াল কারেন্টটা যেটা অ্যাকচুয়ালি অ্যানোড টার্মিনাল থেকে ক্যাথোড টার্মিনালে ফ্লো করছে, যখন অ্যানোড টার্মিনালের পোটেনশিয়াল ইজ হায়ার দেন দ্য ক্যাথোড টার্মিনাল পোটেনশিয়াল, তখন সেই কারেন্টটাকে ফরওয়ার্ড কারেন্ট বলে। কিছু কিছু বইয়ে আইএফ দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? আচ্ছা, যদি এখন আমরা উল্টো দিকে করি, কারণ আমরা জানি যে ডায়োড অলওয়েজ একমুখী কারেন্টকে ফ্লো করে। দ্যাট মিনস ডায়োডে যদি এখন আমরা অ্যানোড টার্মিনালকে নেগেটিভ এবং ক্যাথোড টার্মিনালকে পজিটিভের সাথে কানেক্ট করে দিই, যদি অ্যানোড টার্মিনালকে নেগেটিভ এবং ক্যাথোড টার্মিনালকে পজিটিভ, মানে পি সাইডের সাথে নেগেটিভ টার্মিনাল এবং এন সাইডের সাথে পজিটিভ টার্মিনাল কানেক্ট করে দিই, তাহলে ডায়োডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথোড টার্মিনালের পোটেনশিয়াল গ্রেটার দ্যান অ্যানোড টার্মিনালের পোটেনশিয়াল হয়ে যায়। তাহলে ডায়োডটা কিন্তু কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ডায়োডটা অফ হয়ে যাওয়া মানে ডায়োড তখন রিভার্স বায়াস থাকবে। দ্যাট মিনস ডায়োড তখন কোনো রকম কারেন্ট কন্ডাক্ট করবে না এবং এই সার্কিটে কোনো কারেন্ট পাবো না, তাই তো? তার মানে কি হয়েছে? রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োড কারেন্টকে ফ্লো করতে দেয় না, ডায়োড সমস্ত কারেন্টকে ব্লক করে দেয়। যে সাপ্লাইয়ের থ্রু দিয়ে যে কারেন্টটা ফ্লো করতে চাইছে সেই কারেন্টটাকে বাধা দেয়। আর ডিউরিং পজিটিভ ডিউরিং পজিটিভ কি বলছি, আর যখন আমাদের অ্যানোড টার্মিনালের ভোল্টেজ ক্যাথোডের থেকে বেশি হচ্ছে, সেই পার্টিকুলার কন্ডিশনে কিন্তু আমাদের কারেন্ট ফ্লো করে। আমরা দেখতে পারি অ্যানোড টার্মিনাল টু ক্যাথোড টার্মিনাল দিকে একটা কারেন্ট ফ্লো করে ডিউ টু মেজরিটি চার্জ ক্যারিয়ার আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার। সেই কারেন্টটা কিন্তু আমাদের বলবো কি কারেন্ট? ফরওয়ার্ড কারেন্ট। ক্লিয়ার? মানে পজিটিভ টু পজিটিভে যাবে, নেগেটিভ টু মানে নেগেটিভ যখন ঘুরিয়ে দেবো তখন ফ্লো করবে না। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে যখন নেগেটিভে ঘুরিয়ে দিচ্ছি ওটা হচ্ছে রিভার্স বায়াস ক্ষেত্রে হচ্ছে, তো তখন তো চার্জটা আর ফ্লো করবে না। কাছে মানে কি বলবো, ওখান থেকে তো পজিটিভ টার্মিনাল যদি লাগিয়ে দিই তাহলে তখন মানে কারেন্ট ফ্লো করবে না, ওটা অফ কন্ডিশনে থাকবে, মানে রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে। আর যদি পজিটিভ টু পজিটিভ টার্মিনালে কানেক্ট করি তখন ফ্লো করবে, এটা ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করবে একদম। আচ্ছা, তো এরপরে আরেকটা ছবি আমি এখানেই কি করব, অ্যাড করব। এই ছবিটাই আমি অ্যাড করে দেবো। আরে এইখানের ছবিটা এখানে নিয়ে চলে এসেছি। যা বাবা, একটা পেজে দুটো ছবি নেওয়া যাবে না? যাই হোক,
ছোট হয়ে রয়েছে, এটাকে আমরা নিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে ইন্টারনালি স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এখানে আমরা মোটামুটি দেখে নেবো যে ডায়োড তোমার কিভাবে ওয়ার্কিং করছে। দেখো যখন ডায়োডকে কানেক্ট করা হচ্ছে, এবার ভালো করে ছবিটার দিকে লক্ষ্য কর, ডায়োড যখন কানেক্ট করা হচ্ছে এবং ব্যাটারিতে পজিটিভ সাইডটা যখন তোমার কার সাথে পি সাইডের সাথে এবং নেগেটিভ সাইডটা যখন এন সাইডের সাথে আছে, তখন ভেতর দিকে কিন্তু এরকম কিছু জিনিস দেখতে পাবো। এবং ইনিশিয়াল কন্ডিশনে দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ ডোনার অ্যাটমস এবং অ্যাকসেপ্টার অ্যাটম সেম, এখানেও নাম্বার অফ অ্যাকসেপ্টার অ্যাটম ডোনার অ্যাটম সেম, হ্যাঁ কি না? কিন্তু যখনই আমরা এক্সটার্নাল পোটেনশিয়াল প্রোভাইড করব, তখন পি সাইডে থাকা যে মেজরিটি চার্জ ক্যারিয়ার, দ্যাট মিনস ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো কিন্তু টুয়ার্ডস মুভ করবে তোমার সেন্টারের দিকে, হ্যাঁ কি না? ইলেকট্রন গুলো টুয়ার্ডস সেন্টারের দিকে মুভ করা স্টার্ট করবে যখনই আমরা এক্সটার্নাল পোটেনশিয়াল দেব। এক্সটার্নাল পোটেনশিয়াল যখন দেব, শোনো, এক্সটার্নাল পোটেনশিয়ালের আগেই ডায়োডের মধ্যে ইনিশিয়ালি নিউট্রাল কন্ডিশনেই ডায়োডের দুটো ডিফারেন্ট টাইপ অফ চার্জ ক্যারিয়ার থাকার জন্য আগে থেকেই একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়ে থাকে। ক্লিয়ার হলো কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। চার্জটা দেবো তখন ব্যারিয়ারটা ভাঙবে আস্তে দেখো মানে যাবে। আগে থেকেই তৈরি হওয়া থাকে, সেটাকে ডিপ্লেশন উইথ বলা হয়। সেটাকে কি বলা হয়? ডাব্লিউ দিয়ে দিয়ে লেখা হয়, এটাকে ডিপ্লেশন উইথ। ঠিক আছে, যেখানে কি থাকে বেসিক্যালি, যেখানে থাকে হচ্ছে ইমোবাইল চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। মানে অপোজিট চার্জে থাকে। না না, ইমোবাইল চার্জ ক্যারিয়ার, ইমোবাইল চার্জ ক্যারিয়ার বলতে আয়ন্সকে বোঝায়, যেগুলো কখনো মুভ করে না, ঠিক আছে। মানে এইখানে যেগুলো দেখতে পাচ্ছি এটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, তার মানে এখানে একটা ব্যাটারির মতো তৈরি করছে সোর্স, যেই ব্যাটারির সোর্সটা এই ব্যাটারিটাকে অলওয়েজ অপোজ করছে তোমার হ্যাঁ, কারেন্ট ফ্লো করানোর জন্য। এবং এই যে পোটেনশিয়ালটা ডেভেলপ হয় ডিউ টু তোমার ডিফারেন্ট টাইপস অফ চার্জ ক্যারিয়ারের জন্য, ঠিক আছে, সেই পোটেনশিয়ালটাকে ব্যারিয়ার পোটেনশিয়াল আমরা বলে থাকি। তার মানে কি হচ্ছে, যখন আমরা এক্সটার্নাল সাপ্লাই প্রোভাইড করছি এবং পি সাইডের সাথে আমরা প্লাস আর এন সাইডের সাথে মাইনাস কানেক্ট করছি, তখন আমরা দেখবো যে এন সাইডে মানে এন পি সাইড রিজিয়ানে, সরি এটা আমরা ভুল ঠিকই এঁকেছিলাম, এখানে উল্টো ছবি দেওয়া আছে, তো ভালো করে লক্ষ্য রাখতে হবে, এটা এন এটা পি, এখানে দেখ এটা পি রিজিয়ন, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে। হ্যাঁ ঠিক আছে। ভেতরে না না, ভেতরেও ঠিক আছে, ভেতরেও ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, দেখ তাহলে দেখা যাচ্ছে জেনারেলি এই ছবিটা যেটা নেওয়া হয়েছে ছবিটা উল্টো আছে। তো দেখা যাচ্ছে যে পি সাইডে যে কটা মেজরিটি চার্জ ক্যারিয়ার আছে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এবার মুভ করা স্টার্ট করবে, কারণ এইখান থেকে তো কি পাবে, এ তো ধাক্কা পাবে না, কারণ এখান দিয়ে পজিটিভ চার্জ যাচ্ছে, তো পজিটিভ যাচ্ছে। তো ওকে একটা ফোর্স, ঠিক আছে, অ্যাপ্লাই করবে, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করলে তোমার কি হবে, গুলো রিপ্লেস করবে। হোলস গুলো রিপেলস করবে, হোলস গুলো এগোবে, আর এদিক থেকে ইলেকট্রন গুলো এগোবে, হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে ইলেকট্রন গুলো মানে এবার ইলেকট্রন গুলো এগোবে এবং এবং দেখা যাচ্ছে যে যখনই আমি দেখা যাচ্ছে যে আমার এই এক্সটার্নাল সাপ্লাই এই তোমার ব্যারিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখনই ইলেকট্রন গুলোর মধ্যে এতটা পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করে ফেলছে যে ইলেকট্রন গুলো এন সাইড থেকে পি সাইডে কি করছে, চলে যাচ্ছে। জাম্প করে চলে যাচ্ছে। কারণ যত আমি এক্সটার্নাল পোটেনশিয়ালকে বাড়াতে থাকবো, তত আমার ডিপ্লেশন উইথ কি হবে, কমতে থাকবে। তাহলে মনে রাখবি ফরওয়ার্ড বায়াসে কি হয়, যত পোটেনশিয়াল এক্সটার্নাল পোটেনশিয়াল বাড়ে তত আমার ডিপ্লেশন উইথ কমে, এবং যত বেশি ডিপ্লেশন উইথ কমবে তত আমার বেশি পরিমাণে মেজরিটি চার্জ ক্যারিয়ার যেটা এন টাইপ রিজিয়নে আছে, দ্যাট মিনস ইলেকট্রন, তত বেশি আমার পি টাইপ সাইডে যাওয়ার স্টার্ট করবে। আর যত বেশি পি সাইডে আমার ওই মেজরিটি চার্জ ক্যারিয়ার দ্যাট মিনস ইলেকট্রন পাস করা স্টার্ট হবে, কারেন্ট ফ্লো করা স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? কারেন্ট ফ্লো করা স্টার্ট হবে, যেই কারেন্টকে আমরা ফরওয়ার্ড কারেন্ট বলবো। ক্লিয়ার হয়েছে? এবং সেটাই হচ্ছে ব্যাপার। এর জন্য যদি আমরা ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখি, তাহলে আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ অলওয়েজ আমরা আই ভার্সেস ভি এর করি, যেটা এখানে ভোল্টেজ হয় ভি ফর ভোল্ট, আর এখানে কারেন্ট হয় অলওয়েজ মিলি অ্যাম্পিয়ারে মেজার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারবো যখন আমরা জিরো, এটা হচ্ছে 0 পয়েন্ট। তা আমরা যদি এখন সিলিকনের জন্য বলি, দেখো সিলিকনের জন্য বলি, এখানে আমরা অনেকগুলো ভোল্টেজ লেভেল বানাচ্ছি, ঠিক আছে। ধরো এটা হচ্ছে 0.7 ভোল্ট সাপোজ। দেখো যখন তুমি 0.1 ভোল্টেজ বাড়াচ্ছ, তখন তুমি দেখা যাচ্ছে যে ব্যারিয়ার পোটেনশিয়ালের থেকে তোমার এক্সটার্নাল পোটেনশিয়াল কি আছে, কম আছে। তার মানে এই পার্টিকুলার কন্ডিশনে আমার ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই জায়গাটা আমি এখন একটা এরকম এক্স এর প্যারালাল একটা লাইন আমি ড্র করছি।
ধীরে ধীরে বাড়াতে 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 এক্সটার্নাল পোটেনশিয়াল যখন 0.7 চলে আসলো তখন দেখা যাচ্ছে যে ডিপ্লেশন উইথ এতটাই ছোট হয়ে গেছে যে এন টাইপের যে মেজরিটি চার্জ ক্যারিয়ার আছে তার ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার গুলোই পি সাইডে কি করছে, মুভ করে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ শুরু করছে। তো মুভ করা যখনই শুরু করছে তখন হিউজ পরিমাণে একটা কারেন্ট ফ্লো করতে দেখা যাবে, যেটা তোমার এইভাবে বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ এক্সপোনেনশিয়ালি বাড়বে নাকি একবারে? না না, এক্সপোনেনশিয়ালি বাড়বে যদি আমরা প্র্যাকটিক্যাল ডায়োড নিই, ঠিক আছে? আইডিয়াল ডায়োড নিলে স্ট্রেট লাইনের মতো পাবি, আমি দেখাচ্ছি সব, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ওটাকে বলে অ্যানালাইসিস, ঠিক আছে? ওটা ফর ম্যাথমেটিক্যাল, এখন আমরা থিওরিটিক্যাল অ্যানালিসিসে যাচ্ছি। তাহলে এই হচ্ছে সেই পার্টিকুলার পয়েন্ট বা সেই পার্টিকুলার ভোল্টেজ, যেই ভোল্টেজটা প্রোভাইড করলে, এক্সটার্নালি প্রোভাইড করলে আমার কি হয়, হিউজ পরিমাণে মেজরিটি চার্জ ক্যারিয়ার, দ্যাট মিনস ইলেকট্রন তোমার এন সাইড থেকে পি সাইডের দিকে মুভ করে যায়, যার কারণে আমার কি হয়, ফরওয়ার্ড কারেন্ট প্রডিউস হতে থাকে। এবং যেই কারেন্টটা সাডেনলি খুব হাইলি চেঞ্জ হয়ে যায় ডিউ টু স্মল চেঞ্জ ইন ভোল্টেজ, সেই কারেন্টটাকেই আমরা কি কারেন্ট বলি, সেই কারেন্টটাকে হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট বলা হয়। এবং সেই ফরওয়ার্ড কারেন্টটা যে পার্টিকুলার ভোল্টেজের পরে প্রডিউস হয়, ঠিক আছে, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে নি ভোল্টেজ, যেটা তোদের কোশ্চেন আসবে, ঠিক আছে? যেটাকে আমরা ভি গামা দিয়েও লিখি, ভি সাবস্ক্রিপ্ট গামা, বা অনেক বইয়ে লেখা থাকে ভি সাবস্ক্রিপ্ট কে, কে নি, ঠিক আছে, এইভাবে লেখা থাকে। তাহলে যেই পার্টিকুলার ভোল্টেজের পরে ডায়োডের কি হয়, ডায়োডের ইন্টারনালি যে ডিপ্লেশন উইথটা আছে, ওই ডিপ্লেশন উইথটা ধীরে 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 আরো থিন হতে থাকে, ঠিক আছে? এবং তোমার যখনই আমার দেখা যায় যে আমার এক্সটার্নাল পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু অর গ্রেটার দ্যান ইকুয়াল টু তোমার ব্যারিয়ার পোটেনশিয়াল হয়ে যায়, তখন আমি দেখতে পারি সাডেনলি হিউজ পরিমাণে আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার, মানে এন সাইডের মেজরিটি চার্জ ক্যারিয়ার, দ্যাট মিন ইলেকট্রনস তোমার পি সাইডে মুভ করা স্টার্ট করে দেয়। তার জন্য অপোজিট ডাইরেকশনে, দ্যাট মিনস অ্যানোড টু ক্যাথোড সাইডে একটা কারেন্ট ফ্লো করতে দেখা যায়, যেটা খুব স্মল চেঞ্জের জন্য, ভোল্টেজের চেঞ্জের জন্য সাডেন হিউজ পরিমাণ কারেন্ট আমরা অকার করে যায়, যেটা আমরা অ্যামিটার দিয়ে মেজার করলে দেখতে পারবো যে জাস্ট মাত্র 0.2 ভোল্টেজের চেঞ্জের জন্য কারেন্ট হয়তো তোমার 2-3 মিলি অ্যাম্পিয়ার বেড়ে গেছে, ঠিক আছে? সেই সাডেন চেঞ্জটা কে যখন আমরা গ্রাফিক্যালি ড্র করব, তখন সেই কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফ অলওয়েজ একটা এক্সপোনেনশিয়াল কার্ভ পাবো। এবং যেই পার্টিকুলার ভোল্টেজের পর থেকে এই প্রবলেম, মানে এই সিনারিওটা আমরা দেখতে পারবো ইন কেস অফ ডায়োড, সেই পার্টিকুলার ভোল্টেজকে আমরা নি ভোল্টেজ বলবো। এবং যে কারেন্টটা এক্সপোনেনশিয়ালি ফ্লো করবে, সেই কারেন্টটাকেই ডায়োডের, মানে অর্ডিনারি ডায়োড, হ্যাঁ, আমরা এখন যেই ডায়োড গুলো আলোচনা করছি সেটা কিন্তু অর্ডিনারি ডায়োড, ঠিক আছে? মানে যে ডায়োড গুলো অর্ডিনারি ডায়োড কি স্যার, এক্ষুনি যদি জিজ্ঞাসা করো, অর্ডিনারি ডায়োড মানে হচ্ছে জাস্ট সিম্পল ডায়োড, যেটা তোমার রেকটিফায়ারে ইউজ করা হয়, ঠিক আছে? সেখানে আমরা একটা সাডেন হিউজ পরিমাণে কারেন্টের চেঞ্জ দেখতে পারবো, যেই কারেন্টটাকে ফরওয়ার্ড কারেন্ট বলা হবে। ক্লিয়ার হয়েছে? হলো, চলো, এটা হয়ে গেল, তাই তো? তাহলে আমি যদি ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভটা একটু সুন্দরভাবে আঁকি, তাহলে এইভাবে আঁকবো। 0.7 অব্দি যাবে, ওখান থেকে মানে এক্সপোনেনশিয়ালি রাইজ করবে। দেখাচ্ছি, লাল নিচ্ছি। এটা ফর হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে, 0.3 ভোল্ট। জার্মেনিয়ামের জন্য 0.3, এটাই ফর সিলিকন কত, 0.7। 0.7, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা লিখে রাখ, এটার পাশে অ্যারো দিয়ে লিখে রাখতে পারো জার্মেনিয়াম, এটার পাশে লিখে রাখতে পারো সিলিকন। ওকে ওকে। হ্যাঁ স্যার। এবার যদি আমরা সেম ফিগারেই যদি এখন অ্যানালিসিস করি, এই রকম যে আমরা উল্টো জিনিস দিচ্ছি, মানে আমরা পি সাইডের সাথে নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করছি, আর এন সাইডের সাথে আমরা পজিটিভ টার্মিনালকে কানেক্ট করছি। যদি তাই করি তাহলে কেসটা অন্যরকম হবে। কেসটা কি হবে ভাই? কেসটা এটাই হবে যে তখন কিন্তু আমাদের এখান থেকে আর হোলস গুলোকে রিপেল করবে না, হোলস গুলোকে উল্টে কি করবে, অ্যাট্রাক্ট করবে, কারণ এইদিকে এখন নেগেটিভ চার্জ পাঠাচ্ছি, তো নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, আর এদিকের মেজর ক্যারিয়ার হিসাবে যে চার্জটা আছে ইলেকট্রন গুলোকে হোলস অ্যাট্রাক্ট করবে। তো দুদিকেই যদি এরকম ভাবে ইলেকট্রন গুলোকে এই দুটো ওয়ালের দিকে তোমার অ্যাট্রাক্ট করা স্টার্ট করে, তাহলে ডেফিনেটলি আমার কি হবে, ডেফিনেটলি আমার মাঝখানে যে উইথ অফ দ্য ডিপ্লেশন রিজিয়ন আছে সেটা ইনক্রিজ হয়ে যাবে, তাই না? তাহলে ডিউরিং রিভার্স বায়াস কন্ডিশন ডিপ্লেশন উইথ এর ভ্যালু কি হয়, বাড়ে না কমে? ইনক্রিজ হয়। তার মানে ডিপ্লেশন উইথ এর ইনক্রিজ হওয়া মানে ইমোবাইল চার্জ ক্যারিয়ারের পরিমাণও বেড়ে যাওয়া, হ্যাঁ কি না? ইমোবাইল চার্জ ক্যারিয়ারের পরিমাণও কি হয়ে যাওয়া, বেড়ে যাওয়া। ইনমোবাইল চার্জ ক্যারিয়ার দ্বারা লিখে নি ভালো করে,
ইমোবাইল চার্জ ক্যারিয়ারের পরিমাণও বেড়ে যাওয়া, ইমোবাইল চার্জ ক্যারিয়ারের পরিমাণে বেড়ে যাওয়া মানেই ব্যারিয়ার পোটেনশিয়ালও বেড়ে যাওয়া, হ্যাঁ কি না? বেড়ে যাবে। হ্যাঁ, তো ব্যারিয়ার পোটেনশিয়াল এতটাই বাড়ানো থাকে যে এক্সটার্নাল সাপ্লাই কখনোই ব্যারিয়ার পোটেনশিয়ালের ওপরে যাওয়ার সম্ভাবনা থাকছে না। তাই জন্য কি হচ্ছে, তাই জন্য কোনো পার্টিকুলার কন্ডিশনেই আমরা ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট আমরা ফ্লো করতে দেখতে পাবো না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তার মানে ডায়োডটা তখন কিসে থাকবে, রিভার্স বায়াস কন্ডিশনে Reverse থাকবে। তার bias মানে এর ডায়োড condition-এ নর্মালি ডায়োড কি থাকবে, নর্মালি ডায়োড forward bias condition। নর্মালি ডায়োড অফ থাকবে, অফ। না না, রিভার্স বায়াস কন্ডিশনে অফ থাকবে, কিন্তু নরমালি ফরওয়ার্ড হ্যাঁ বায়াস সে তো কন্ডিশনে না, আমি রিভার্স বায়াসেই এখন আটকে আছি। তো ঠিক আছে, তো এটা হলো। কিন্তু তাও আমরা তার মানে রিভার্স বায়াস কন্ডিশনেও একটা কারেন্ট ফ্লো করে, মনে রাখবি একটা কারেন্ট ফ্লো করে যেটা আনইউজড কারেন্ট, সেই কারেন্টটাকে বলা হচ্ছে তোমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? রিভার্স স্যাচুরেশন কারেন্ট কার জন্য প্রডিউস হয় স্যার? দেখো বাবা, যতই তোমার ডিপ্লেশন উইথ বাড়ুক, কিছু অ্যামাউন্ট অফ ইলেকট্রন থাকবে বা কিছু অ্যামাউন্ট অফ তোমার হোলস, ঠিক আছে? পি সাইডের জন্য হোলস, পি সাইডের জন্য ইলেকট্রন হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, হ্যাঁ কি না? কিছু অ্যামাউন্ট অফ ইলেকট্রন থাকবে যে ওই ওই পার্টিকুলার কন্ডিশনেও সাম অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি তার নিজের মধ্যে কোনো রকম ভাবে তোমার মানে অ্যাচিভ করে সে মুভ করে চলে যাবে কোন সাইডে, এন সাইডে। সাইডে। কিন্তু অ্যাকচুয়ালি আমার ইলেকট্রন আসার কথা কোন দিক থেকে কোন দিকে, এন সাইড থেকে পি সাইড, কিন্তু দেখা যাচ্ছে যে পি সাইড থেকে এন সাইডের দিকে কিছু অ্যামাউন্ট অফ ইলেকট্রন চলে যাচ্ছে, যেটা খুব কম অ্যামাউন্ট অফ ইলেকট্রন মুভ করে, এবং তার জন্য যে কারেন্টটা প্রডিউস হয় সেটা হয়তো মেবি ন্যানো অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ারে, যেটা এক্সটার্নাল সার্কিটে কোনো এফেক্ট করে না। কিন্তু তবুও ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট প্রডিউস হচ্ছে সেটাকে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে, ঠিক আছে? রিভার্স স্যাচুরেশন কারেন্ট তাহলে কার জন্য প্রডিউস হয়, যদি কখনো জিজ্ঞাসা করে তাহলে অলওয়েজ বলবে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য, ঠিক আছে? কিন্তু ঘটনাটা কি হচ্ছে, ঘটনাটা হচ্ছে এবার রিভার্স বায়াসে যদি আমি ধীরে 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 পোলারিটি বাড়াতে থাকি, তাহলে একটা সার্টেন লেভেল অবধি কিন্তু আমার ডিপ্লেশন উইথটা বাড়তে থাকবে, হ্যাঁ কি না? কিন্তু ডিপ্লেশন উইথ বাড়তে থাকবে, ব্যারিয়ার পোটেনশিয়ালও বাড়তে থাকবে, বাড়তে 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 একটা সার্টেন লেভেলের পরে গিয়ে কিন্তু এই ডিপ্লেশন উইথটা ব্রেক করে যাবে, ঠিক আছে? যখনই এই সার্টেন ডিপ্লেশন উইথটা ব্রেক করে যাবে তখনই তৈরি হবে ডায়োডের একটা ব্রেকডাউন, যে ব্রেকডাউনটাকে নর্মাল ডায়োডের বলা হয় অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। ক্লিয়ার? সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি আঁকি তাহলে আমরা দেখতে পাবো এইরকম, এদিকে কারেন্টটা যাবে আর উপরের দিকে কারেন্টটা, ঠিক আছে? উপরের দিকটা যাবে না? না, উপরের দিকে কেন যাবে, এটা রিভার্স বায়াস কন্ডিশনে ভাই, রিভার্স বায়াসে কথা ফরওয়ার্ড বায়াসে নিচের দিকে আসবে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, সাডেনলি দেখতে পাচ্ছি যে রিভার্স বায়াসে ধীরে 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 ভোল্টেজ বাড়াচ্ছি, দেখ ধীরে 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 ভোল্টেজ বাড়াচ্ছি, তাই তো 0.1 0.2 এরকম ভাবে বাড়তে 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 যাচ্ছে, কারেন্ট অলমোস্ট কনস্ট্যান্ট বা ছুঁই 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 যাচ্ছে, মানে 1 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে। কেন? অনেক কম অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে না, ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার। কিন্তু এইরকম ধীরে 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 বাড়তে 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 কিছু অ্যামাউন্ট অফ ইলেকট্রন আগে থেকেই কিছু শক্তি কাইনেটিক এনার্জি গেইন করে ফেলেছিল, সেই ইলেকট্রনগুলো কি করবে জানিস, সেই ইলেকট্রনগুলো এই ডিপ্লেশন রিজিয়নে যে ইমোবাইল চার্জ ক্যারিয়ার আছে, মানে যে কোভ্যালেন্ট বন্ডগুলো ক্রিয়েট করে যে মানে রয়েছিল যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোকে গিয়ে ধাক্কা মারবে। মানে কোভ্যালেন্ট বন্ড মানে এইখানে সাধারণত কি থাকে, ডিপ্লেশন রিজিয়নে সাধারণত কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে থাকে, তাই তো? হ্যাঁ, সেই কোভ্যালেন্ট বন্ডের যে লাস্ট সেলগুলোতে যে ভ্যালেন্স সেলগুলোতে যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট ছিল, সেই ইলেকট্রনগুলোকে এই বাইরের এক্সটার্নালি যেগুলো তোমার পি সাইড থেকে বা এন সাইড থেকে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো কি করবে, সাম অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি হট করে গেইন করে ফেলবে, গেইন করে ও ডিপ্লেশন রিজিয়নের মধ্যে প্রবেশ করে ফেলবে। যখনই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে প্রবেশ করবে তখন ডিপ্লেশন রিজিয়নের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড আছে, ওই কোভ্যালেন্ট বন্ডগুলোকে ধীরে ধীরে কি করতে থাকবে, ব্রেক করতে থাকবে, এবং ব্রেকিং এর যে মেথড সেটাকে টেকনিক্যাল ভাষায় বলে নকিং এফেক্ট, ঠিক আছে? মানে নক করা। তো কি হচ্ছে, তো এই কোভ্যালেন্ট বন্ডের যে ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনগুলো থাকবে, সেই ইলেকট্রনগুলোকে ওই কাইনেটিক এনার্জি গেইন করা ইলেকট্রনগুলো এসে ধাক্কা মেরে মেরে ওদেরকে কি করবে, ভ্যালেন্স সেল থেকে ওদের কন্ডাকশন সেলে পাঠিয়ে দেবে, মানে বার করে দেবে, ফ্রি ইলেকট্রন তৈরি করবে। এইরকম ভাবে হতে 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 আমরা দেখতে পারবো যে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে যেখানে ইমোবাইল চার্জ ক্যারিয়ার থাকার কথা, ওখানেও হিউজ পরিমাণে তোর চার্জ ক্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে, বুঝলি?
হিউজ পরিমাণে চার্জ ক্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে। মোবাইল চার্জ ক্যারিয়ারের জায়গায় হিউজ তখন পরিমাণে চার্জ জায়গাটা বাড়ছে যখন ওখানে হিউজ পরিমাণে চার্জ ক্যারিয়ার তৈরি হচ্ছে এবং চার্জ ক্যারিয়ার গুলো যেদিকে মুভ করছে তার অপোজিট ডাইরেকশনে তোমার ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, ডিউ টু দিস কি হচ্ছে, একটা সার্টেন সময় পরে গিয়ে পুরো ডিপ্লেশন রিজিয়নটাই ব্রেক করে যাচ্ছে এবং হিউজ পরিমাণে এত পরিমাণে হিউজ পরিমাণে চার্জ ক্যারিয়ার তোমার জাংশনে অ্যাক্রসে তৈরি হচ্ছে, তার জন্য রিভার্স স্যাচুরেশন কারেন্টটাও হঠাৎ করে সাডেনলি তোমার কি হয়ে যায়, অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। দেখো এই পার্টিকুলার কন্ডিশন, এটা সাপোজ আমি ধরছি রিভার্স বায়াস কন্ডিশনে 1 ভোল্ট, তার জন্য কারেন্ট হয়তো ধরো 10 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল 1 মিলি অ্যাম্পিয়ারের থেকে হট করে। ঠিক আছে, এতে কি হয়, এই যে সাডেনলি যে এই যে তোমার এই ডিপ্লেশন রিজিয়নে হঠাৎ করে হিউজ পরিমাণে তোমার চার্জ ক্যারিয়ার প্রডিউস হওয়ার জন্য হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য এই জাংশনে একটা ক্যাপাসিটেন্স থাকবে, হ্যাঁ কি না? দুটো ডিফারেন্ট টাইপস অফ চার্জ, মানে একটা ক্যাপাসিটর প্লেটের মতোই তো দেখাচ্ছে, তাই না? এদিকে নেগেটিভ পজিটিভ চার্জ দেখ, এদিকে নেগেটিভ চার্জ এইভাবে রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এ একটা ক্যাপাসিটেন্স প্লেটের মতো লাগছে, তাহলে এর কি হচ্ছে, তাহলে ওই প্লেট মানে ওই জন্য তোমার কি হচ্ছে, হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করার জন্য কিন্তু ওখানে একটা হিউজ তোমার কি হয়, পাওয়ার ডিসিপেশন হচ্ছে, যার জন্য আমার ডায়োডটা কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। যে তাহলে মানে যেই পার্টিকুলার ভোল্টেজের পরে ডায়োড আর নিজেকে তোমার স্টেবল রাখতে পারে না, ব্রেকডাউন হয়ে যায়, মানে ডায়োড ড্যামেজ হয়ে যায়, সেই পার্টিকুলার ভোল্টেজকে খাতায় লিখে রাখো পিক ইনভার্স ভোল্টেজ বলবো। ঠিক আছে, পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে সেই পার্টিকুলার ভোল্টেজ, যেই পার্টিকুলার ভোল্টেজের পরে ডায়োড আর নিজেকে স্টেবল কন্ডিশনে রাখতে পারে না, ডায়োড ব্রেকডাউন রিজিয়নে চলে যায়, মানে ডায়োডটা ড্যামেজ হওয়া স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে, সেটাকেই বলে পিক ইনভার্স ভোল্টেজ। আর এমনি যেটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে হিউজ সাডেনলি হিউজ পরিমাণে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বেড়ে যায়, সেই যে গ্রাফিক্যালি যে ছবিটা আঁকা হলো, সেই এফেক্টটাকে কি এফেক্ট বলে? না অ্যাভালেঞ্চ এফেক্ট। এবং তার জন্য যে ব্রেকডাউনটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাভালেঞ্চ ব্রেকডাউন। ক্লিয়ার হলো? মনে রাখবে নর্মাল ডায়োডের জন্য অ্যাভারেজ ব্রেকডাউন হয় এবং জেনার ডায়োডের জন্য অ্যাভালেঞ্চ এবং জেনার ব্রেকডাউন দুটো হয়, সেটা আমরা জেনার ডায়োড যখন পড়বো তখন বুঝবো। ঠিক আছে, এবার ডায়োডের নর্মাল ডায়োডের অ্যাপ্লিকেশন কোথায় দাদা? নর্মাল ডায়োডের পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমরা যদি বলি, অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, নেক্সট ক্লাসে আরো ডিসকাস হবে। অ্যাপ্লিকেশনের যদি বলি তাহলে রেকটিফায়ার, নর্মাল ডায়োড অর্ডিনারি ডায়োডকে রেকটিফায়ার হিসেবে আমরা ইউজ করি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে এই অবধি থাক, ডায়োডের জাস্ট ওয়ার্কিং আর বেসিকটা তুই বুঝে গেলি, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তুই ডিল করতে পারবি। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। বুঝতে পেরেছিস? দাঁড়া, আমি তার সাথে আরো কিছু পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, তারপর যা। ঠিক আছে, আমি আর কিছু পয়েন্ট অ্যাড করার চেষ্টা করছি যাতে তোর সুবিধা হয় এবং আমারও সুবিধা হয়, যাতে পরের দিন যখন ক্লাস করব তখন আমরা যেন কি করতে পারি, যাতে রিলেট করাতে পারি ব্যাপারগুলো। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে নেক্সট, আমি আগের পেজে চলে যাচ্ছি, প্রিভিয়াস পেজটা ফাঁকা ফাঁকা লাগছে, ওটাকে একটু ভরানোর দরকার আছে, কারণ আমি এক্সট্রা কোনো আর পেজ নেবো না, এখানে জায়গা আছে, আগে ফিল আপ করি। শোনো, ডায়োডের যে এই যে পোটেনশিয়াল তৈরি হচ্ছে, যেটা বলছিলাম পোটেনশিয়াল ব্যারিয়ার, অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করে যে পোটেনশিয়াল ব্যারিয়ারের ইকুয়েশন কি হয় বা ফর্মুলা দিয়ে অঙ্কও আসতে পারে, আমি নেক্সট দিন অঙ্কও দেখাবো। কেটি বাই কিউ লিখে রাখ, এল এন এনএ ইন্টু এনডি ডিভাইডেড বাই এনআই স্কোয়ার, এটা হচ্ছে ডায়োডের পোটেনশিয়াল বিল্ড আপের ফর্মুলা। এটা ডায়োডের কি? এল এন নাকি এল মিউ? এল এন লগ লগ আবার ঠান্ডা লাগে না? potential বাথরুমে যাচ্ছে? or built in potential। বিল্ড ইন পোটেনশিয়াল এর ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা দাদা, এখানে কে কোনটা কি, তাই তো, হ্যাঁ কি না? ভি জিরোটা কি বলতে পারবি? ভোল্টেজ, আরে এটাকে বলা হচ্ছে ভোল্টেজ নয়, এটাকে বলা হয় কন্ট্যাক্ট পোটেনশিয়াল। কন্টাক্ট পোটেনশিয়াল। কে কি বলতে পারবি?
ভাই কেটা কি বললাম অর্বন ভুলে গেলে হবে, বোলজম্যান কনস্ট্যান্ট। এটা টেম্পারেচার কনস্ট্যান্ট। বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত সেটাও ভুলে গেছিস। 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল জানিস? -23 জুল পার কেলভিন। ঠিক আছে, টিটা তো জানিস, টেম্পারেচার কনস্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। অ্যাবসলিউট টেম্পারেচার। NAND-টা কি? কনসেন্ট্রেশন অফ অ্যাকসেপ্টার অ্যাটমস, তাই তো? কনসেন্ট্রেশন অফ অ্যাকসেপ্টার অ্যাটমস পার ইউনিট কি? পার ইউনিট ভলিউম, তাই সেন্টিমিটার কিউব লিখছি। আর কনসেন্ট্রেশন অফ ডোনার অ্যাটমস ডোনার অ্যাটম। পার ইউনিট ভলিউম, তাই সেন্টিমিটার কিউব লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোথাকার? এটা হচ্ছে তোমার পি সাইড, আর এটা কি হচ্ছে এন সাইড, তাই তো? ওকে, আর NI-টা কি জানিস? ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন, তাই তো? আই ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এটা হয়ে গেল। এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে। আর আর কি লাগবে? কিউটা। কিউটা তো চার্জ। এখানে চার্জ হয়ে যাচ্ছে। বলো তো, যাবো। কিউটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ, লিখে রাখ ইলেকট্রনিক চার্জ। এটা হয়ে গেল ইলেকট্রনিক চার্জ। এবার যাচ্ছি, দাঁড়া, এবার যাচ্ছি হচ্ছে কারেন্ট ইকুয়েশন। এটা হচ্ছে বিল্ড ইন পোটেনশিয়াল আর কারেন্ট ইকুয়েশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এগুলো তুই বাদ দিতেই পারবি না। কারেন্ট ইকুয়েশন, IF ইকুয়াল টু I নট e টু দি পাওয়ার VD বাই KT -1। সরি, এখানে একটু চেঞ্জ করতে হবে। জানতিস কি এগুলো? হ্যাঁ, জানতিস না, পড়েছিস, ভুলে গেছিস? বল। মানে ডিপ্লোমাটা তো পুরো হয়নি আমার বলতে গেলে। মাঝখানে তো পুরোটাই কেটে গেল। নে, আচ্ছা, IF মানে কি? ডায়োডের একটু আগেই বলেছি, ফরওয়ার্ড কারেন্ট। ফরওয়ার্ড কারেন্ট। I নট মানে কি? মানে কোনো কারেন্ট তো বলছো? না না, I নট মানে লিখে রাখো, রিভার্স স্যাচুরেশন কারেন্টকে I নট দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, স্যাচুরেশন কারেন্ট। বা এটাকে আরেকটা নামেও চেনা যায়, লিকেজ কারেন্ট। ঠিক আছে, VD কি? VD হচ্ছে এই যে ই টু দি পাওয়ারের উপরে যে VD, এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ। ফরওয়ার্ড ভোল্টেজ। ইটা কি? ইটা জানো কি? এটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখ। ইটাটা হচ্ছে রিকম্বিনেশন ফ্যাক্টর। এটাও কোশ্চেন করে SSC JEE-তে। এটা সিলিকনের জন্য কত হয়, জার্মেনিয়ামের জন্য কত হয়, এটাকে রিকম্বিনেশন ফ্যাক্টর, আর একটা নামও লিখে রাখ, মেটেরিয়াল কনস্ট্যান্ট বলে। ঠিক আছে, জার্মেনিয়ামের জন্য হয় এর ভ্যালু 1, আর সিলিকনের জন্য ভ্যালু হয় হচ্ছে 2। ঠিক আছে, বোঝা গেছে? আর ভিটিটা কি? ওই থার্মাল ভোল্টেজ, একটু আগেই বললাম, যার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি কত হয়, 26 মিলিভোল্ট। KT বাই কিউ একটু আগে বলেছিলাম তো ভ্যালুটা, হ্যাঁ করেছিলাম তো। KT বাই 11,600, যেটা সলভ করতে বলেছিল 11,600 দিয়ে ভাগ করতে। ওটা করলে কত আসবে, অ্যাপ্রক্সিমেটলি কত আসবে, 26 মিলিভোল্ট আসবে, ওইটাই। ঠিক আছে, ক্লিয়ার হলো? ঠিক আছে, তো এই অবধি আজকে থাক, নেক্সট দিন আবার ডিসকাস করব। ম্যাক্সিমামটাই তুই বুঝে গেছিস, কোশ্চেন এবার ডিল করতে পারবি, কোশ্চেন পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ কোশ্চেনটা পাঠিয়ে প্র্যাকটিস করতে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করবি। পরের দিন শুধু কোশ্চেন করাবো, আর এমনি ডিসকাস করবো কোশ্চেন নিয়ে। ডায়োডটা হয়ে যাবে, ডায়োডের অ্যানালিসিস পার্টটা শেখাবো, যে ডায়োডের অঙ্ক কিভাবে ডিল করতে হয়। ওকে, দেন ওকে, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, টাটা। আমি দিয়ে দিচ্ছি PDF।